আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এপিসোড 7 এ ক্যারিয়ারে এগিয়ে তুমি প্রোগ্রামের আজকে আমার স্পেশাল গেস্ট সাইমন সানি স্যার, অর্থাৎ সবার জনপ্রিয় একজন বায়োলজি টিচার। তাকে নিয়ে আজকে লাইভে আসবো। আমাদের সাথে জয়েন করছে সবার জনপ্রিয় টিচার সানি স্যার। আসসালামু আলাইকুম হ্যালো। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ জিহাদ, মানে তুমি যে স্টার্টিং দিছো, খুব প্রেসারে পড়ে গেলাম। অবশ্যই। কেন ভাই, সবাই আপনার হলো জনপ্রিয় মানুষ, আসতে হবেই। কেন সবাই তো বারবার বলছে। ঠিক আছে, আমাকে অনেক স্টুডেন্টরা ধরছে ফেসবুকে, ভাই আনতে হবে, অবশ্যই আনতে হবে। ঠিক আছে, সানি ভাইয়াকে আনতে হবে। তো এই জন্য আপনাকে আনা। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এই তো হচ্ছে, মামার একটা সমস্যা নিয়ে খুব পেরেশানির মধ্যে আর কি। তোমার ওই জন্যই খুব বেশি প্যারা দেওয়া লাগছে। আমাদের সাথে জয়েন করছে সবার জনপ্রিয় টিচার। আচ্ছা আচ্ছা। তারপর তো তোমার এখন দিনকাল কেমন চলে? এই তো কোন রকম ভাইয়া। কি অবস্থা? কেমন আছেন আপনি ভাই? বাসা সবাই কেমন আছে? আছে সবাই আলহামদুলিল্লাহ। তোমার বাসা সবাই, আঙ্কেল আন্টি পিচ্চি আদনান, কি অবস্থা? হ্যাঁ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আহ, তো ভাইয়া একটু কষ্ট করে আমরা একটু লাইনে থাকি, সবাই আসবে তো একটু। অনেকেই জয়েন করতেছে, সবাই কমেন্টস আচ্ছা, করেন আমাদের। আমি একটু শেয়ার দিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দিয়ে তাহলে দেন, এটা সমস্যা কিভাবে দিব? ওইখানে আপনি জয়েন, বের হন, বের হয়ে ওইখান থেকে হুম একটু ঢুকে ওইখান থেকে শেয়ার হুম। দিতে পারবেন। আচ্ছা, আমি এটা কি লিভ না নিয়ে বের, সমস্যা নাই তো না? হ্যাঁ হ্যাঁ, না নাকি? না না, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা। একটু কাইন্ডলি আমরা ওই বিভিন্ন পেজে এটা শেয়ার করছি, একটু ওয়েট করতে হবে তোমাদের। যেহেতু এটা আমাদের একটা মানে বায়োলজি রিলেটেড আড্ডা ক্লাস সব মিলিয়ে। তো বিশেষ করে আজকে যেহেতু সানি ভাইকে পেয়েছি, অনেক আড্ডা হবে, অনেক কথাবার্তা হবে তোমাদের সাথে। বিশেষ করে যারা আছো তাদেরকে বিশেষ করে বলবো জয়েন করো তারপরে এবং আমাদের লাইফটাকে। তারপরে ডাক্তারের সাথে কথা বলে আপনাকে শিওর হবে তারা কখন নেবে। ব্যক্তিগত বলতে। অবশ্যই তোমরা জয়েন করো। হয়তো একটু কষ্ট করে লাইনে থাকো, সবাই আসবে ইনশাল্লাহ। যেহেতু আজকে জিহাদ, হ্যাঁ হ্যাঁ, কথা শুনতেছেন কি? হ্যাঁ শুনতেছি না, ভাবতেছি যে অবস্থা বুঝছো, লকডাউন কোন দিন হুম দেখা হুম। গেছে যে পঙ্গু হয়ে যায়। হ্যাঁ, যে অবস্থা 3 মাস ধরে আজকে বাসায় আছি। ঠিক আছে, এই অবস্থা তুমি কি বলবো, কিছু বলার নাই। আর আপনি তো তাও জানেন তো। হয়তো। মানে সময় পাস করার জন্য কি ব্যবস্থা করা উচিত তা নিয়েও ভাবতেছি, আসলে কি করব না করব, অনেক কিছু নিয়ে চিন্তা সময় করি। সময় যদি পাস করতে চাও, সবচেয়ে ভালো একটা বুদ্ধি হচ্ছে কি জিহাদ, বয়স তো হয়েছে, বিয়েটা করে ফেলো। তো ভালো বুদ্ধি দেই, সময় দেখবা যে খুব ভালোভাবে পাস হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে, এখন তুমি যদি বলো যে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে, তাহলে বলো, করি। আর বড় ভাইদের জায়গা ছোট ভাইরা কি বিয়ে শাদী করতে পারে? পাত্রীর তো অভাব নাই তোমাদের। ওরে না না। হুম, আপনার আগে বিয়ে করবেন, আপনি বিয়ে খাবো, ঠিক আছে, তারপরে ইনশাল্লাহ, আর তারপরে আমার আগে আবার সাইড বাই সিরিয়াল, শোনো, মাঝে মাঝে প্রয়োজন আইন মানে না, মাঝে মাঝে সিরিয়াল ব্রেক করে ফেলতে হয়। নাইলে সাইড বাই সানি ভাইয়ের দিকে তাকায় থাকলে আর সময় পাস হবে না। আচ্ছা। এখন কি অবস্থা, আপনার শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে। আর আলহামদুলিল্লাহ, এ নিয়ে অবজেকশন নাই, শরীর ভালো আছে। এই বিপদ আপদের দিনে শরীর যে ভালো আছে, এটা হচ্ছে গিয়ে আল্লাহর অশেষ রহমত যে শরীরটা ভালো আছে। আচ্ছা। এখন তো আমার তোমার আইসিটি পড়তে যায় তো ভাই, তুমি যে কি মানুষকে যে পড়াও, এত মানে আমি তো তোমার সাবজেক্ট যখন ধরতেছি, মানে সারা জীবন তো আইসিটি আমাদের পড়া লাগে না, আমরা তো এমনি একটু ব্যাকডেটেড। তো তোমরা যে পড়ো, তোমাদের যখন বই খুলি দেখি ভাই, কি যে চিহ্ন এগুলা! এই যে হাড্ডি গুড্ডি একটা একটা সাথে জোড়া লাগায়, গোল্লা দেয়, কি গেট, লক গেট, ফার্ম গেট, তারপরে কি কি গেট যে আছে, নট গেট, ফার্ম গেট। ভাই আমি ভাই বোন বুঝা
আমি খুব ভয় পাই। আমার মনে হয় যে বিসিএস এ পরীক্ষা বা চাকরির পরীক্ষার আগে আমি তোমার কাছে একটু এই ব্যাপারে তুমি আমার একটু হেল্প করবা। এগুলা সব মাথার উপর দেওয়া যায়, বাইনারি বাইনারি পর্যন্ত বুঝি, কিন্তু তারপরে ফার্ম গেট ঢাকা গেট আর বুঝি না। আচ্ছা আমি একটু কমেন্টস নিয়ে একটা, ঠিক আছে। ইমন হুসাইন লিখেছে সানি ভাই আপনার হাসিটা জোস লাগে, আপনি শুধু হাসতে দেখেন, হাসতে না থাকেন। হাসতে, তাহলে আমি কেন কানতে থাকি? ঠিক, আমি এখন কানতে থাকি ইমন। আচ্ছা। আহ, যেহেতু ভাইয়া লকডাউনে সবসময় এই ক্যারিয়ারে এগিয়ে তুমি এপিসোড 7 চলে আসছি, সবসময় একটা হুম কমন আমি সব যারা আমার গেস্ট থাকে এজ গেস্ট থাকে তাদেরকে কোশ্চেনটা করি। তো আপনাকেও এই হুম কোশ্চেনটাও ঠিক করছি। সেটা হলো হুম এই লকডাউন আমাদের বর্তমান শিক্ষার্থীদের হুম শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কি হুম। করতে পারবে আসলে, কতটুকু পরিমাণ আপডেটেড বা বাসায় থেকে কি কি পরিমাণ নিজেদের ক্যারিয়ারের ব্যাপারে কি করতে পারবে সেই ব্যাপারে যদি একটু নোট করতেন বা বলতেন ভালো হতো। আচ্ছা, এখন যদি আমি ধরো বলতে চাই যে এই লকডাউনে তোমরা কি কি করবা কি করবা না, তখন তারা বলবে যে ভাই জীবনেরই কোনো নিশ্চয়তা নাই, তার আবার পড়ালেখা। এখন ধরো মনে করো যে করোনা শেষে আমরা বেঁচে গেলাম, এখন বেঁচে যাওয়ার পরবর্তী সিচুয়েশনটা বা পরবর্তী যে সিকোয়েন্স গুলো আসতেছে, ওই সিকোয়েন্সে আমরা কিভাবে ফাইট করব, এটার জন্য একটা ভালো পজিশন, ভালো কাজ হচ্ছে গিয়ে এই আমাদের যে সকল দুর্বলতা আছে, যে সকল জায়গাগুলোতে দুর্বলতা বলতে শারীরিক দুর্বলতা না, আবার মানে পড়াশোনার দিক দিয়ে যে দুর্বলতা আছে, ওই সকল দুর্বলতা গুলো কাটানো যায়। যেমন কেউ ইংলিশে উইক, সে ইংরেজি নিয়ে দিনের এক্সট্রা একটা সময়, যে সময়টা সে কোচিং এ যাইতো, যে সময়টা সে ভার্সিটিতে কলেজে যাইতো, ওই সময়টা সে ইংরেজির পিছনে সময়টা ব্যয় করতে পারে। কেউ একজন ম্যাথে উইক, সে ম্যাথ নিয়ে কাজ করতে পারে। অর্থাৎ তার যে সকল উইকনেস আছে, সেই উইকনেসটাকে সে স্ট্রেংথে পরিণত করার জন্য যে সকল কাজ করা যায় সেগুলো সে করতে পারে। কেউ একজন ধরো ফিজিক্সে তার সমস্যা, ফিজিক্সে তার অনেকদিন ধরে সমস্যা, অনেকগুলো ম্যাথ করে 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 করতে পারতেছে না, তখন সে চাইলো ফিজিক্স নিয়ে অনেক ঘাটাঘাটি করলো, নেট আছে, স্কোপ অনেক, ইন্টারনেট আছে, ইউটিউবে ক্লাস আছে, সবকিছু দেখলো, দেখে সে ফিজিক্সে তার যে সকল উইকনেস আছে সে ভয়টা কাটাইলো। কিন্তু এই ভয় তো মানে লালন পালন করে পুষে বড় করার কোনো মানে নেই, দুধ কলা দিয়ে সাপ পোষার দিনটা আর শেষ আর কি। এই সময়টাকে কাজে লাগানো যায় অনেক ভালোভাবে যদি চায়। এই আমরা তাহলে কিছু কমেন্টস নেই, তারপর আস্তে আস্তে আগাই, কেন অনেকেই জয়েন করতেছে, যেহেতু আমরা 5 মিনিট 7 মিনিট লেট করছি। একজন হুম। লিখেছে, কি লিখছে, ফারহানাতুল সেলিম। না না, আচ্ছা, এটা কি জানি, দাঁড়া আমি আরবি পড়তে শিখছি, আমি বলি এটা। এটা হচ্ছে গিয়ে ফারজানা জেরিন। হুম হুম, ফারজানা সেলিম। আমি ঘুম থেকে উঠে জয়েন হলাম, গেলাম দাদা। আচ্ছা, ও ঘুম থেকে উঠে আপনার আমাদের লাইভে না জয়েন না, এটা করেছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে, ঘুম থেকে উঠে জয়েন হওয়া। সে ঘুমের ভিতর থেকে স্বপ্নে আমাদেরকে দেখতো, আমরা সেটাতে আরো বেশি খুশি হইতাম। সে স্বপ্নে লাইভে আসতে পারতো। আচ্ছা আচ্ছা, এরপরে যাই আরেকটা কমেন্টসে যাই। ইব্রাহিম হোসেন তাইফ লিখেছে সানি ভাই আপনাকে খুব জোস লাগছে। আচ্ছা, আচ্ছা, মানে ছেলেরা যে কেন এগুলো বলে, যারা বলার কথা তারা না বলে ছেলেরা বলে, কি হতাশ। জাকিয়া খান অর্নি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম অর্নি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নারায়ণগঞ্জের স্টুডেন্ট, হয়তো আপনি চিনবেন। হুম হুম, লাস্ট চিনি 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 চিনি। তারা হচ্ছে গিয়ে পটেনশিয়াল স্টুডেন্ট, প্রচুর প্রতিভা, কিন্তু ঠিকঠাক কষ্ট করে না। ওয়ালাইকুম আসসালাম পড়শি। এরপরে আরেকটা কমেন্টস করেছেন যে আহ, আবারও জেরিন কমেন্টস করেছে, দাদা হ্যাঁ, হুজুর ওরে হয়ে সানি দাদা, আপনি দেখছি হুজুর হয়ে গেছেন, কি করব, এই যে ইমান আলম দিন ও আলোর পথে ফিরে আসতে হবে সবাই। তোমরা যেমন আরবিতে নাম দিছো, এই যে এগুলা তো খুবই হুজুরের লক্ষণ। তোমাদের দেখা দেখি, তোমাদের জন্য ইন্সপায়ার্ড হয়ে আমরা নিজেরাও চলে আসছি। এরপরে আরেকটা কমেন্টস, এটা হলো তনয় করেছে, আহ, জাকির খান অর্নি। সানি ভাইয়া সানি ভাই লাইভে মোটিভেশন দেন, ক্লাসে অনেক মোটিভেশনই দিয়েছেন, লাইভে কি মোটিভেশন দিব অন্নি? আমরা তোমাদের যাবো ক্লাসে যাবো সমস্যা, হ্যাঁ আমরা তো আমরা সমস্যা খুঁজে পাইতাম তোমাদের। তনয় লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমি তনয় আছি আপনাদের সাথে। আচ্ছা, থ্যাংক ইউ তনয় জয়েন করার জন্য। হুম। তোমরা
তোমরা যারা আছো, যারা জয়েন করছো বা আমাদের লাইভ দেখছো, তারা একটু কষ্ট করে শেয়ার করে দাও। একটু লাইভটা যদি শেয়ার করে দাও তাহলে হয়তো ভালো হয় সবার জন্য, সবার দেখতে একটু সুবিধা হবে। আমরা ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, বর্তমান এই শিক্ষা ব্যবস্থা, যে অনলাইন ভিত্তিক ক্লাসটা, সেটা কতটুকু স্টুডেন্টদের জন্য গ্রহণযোগ্য, আর কতটুকু স্টুডেন্টের খারাপ দিক বয়ে আনতেছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। না, এখন শোনো, এই অনলাইন দিকের খারাপ দিক কি? আবার অনলাইন দিক হচ্ছে কি, তুমি সারাক্ষণ ঘরে বসে থাকলা, হ্যাঁ, হ্যাঁ। সারাক্ষণ ক্লাসে ঘরে বসে থাকলা, ঘরে বসে থেকে সময় নষ্ট হচ্ছে। ইন্টারনেটটা তুমি তো ঠিকই, কিন্তু 24টা ঘন্টা তোমার হাতে কিন্তু মোবাইল থাকবে। 24টা ঘন্টার মধ্যে তোমার 6 ঘন্টা 4 ঘন্টা তোমার হাতে ঠিকই মোবাইল থাকবে, কিন্তু মোবাইলটা তোমার কি কাজে ব্যবহার হচ্ছে? তোমার মোবাইলটা ব্যবহার হবে হচ্ছে গিয়ে, তুমি ওই ফেসবুকে পোস্ট একটা দিবা, ছবি একটা আপলোড দিবা, কে কয়টা লাভ রিয়েক্ট দিছে, কে কয়টা কেয়ার রিয়েক্ট দিছে, কি দেয় নাই, এটা নিয়ে আর হচ্ছে গিয়ে দুনিয়ার পেঁচাল পারবা। তো এমন যদি হইতো যে তোমার হাতে মোবাইল নাই, তুমি পড়াশোনা করতেছো, তাহলে আমি বলতাম যে অনলাইন ক্লাস বা মোবাইল দরকার নেই, তুমি মোবাইলটা সাথে আছে কিন্তু রাইট কাজে তুমি ইউজ করতেছো না। তো তাদের জন্য হচ্ছে গিয়ে বলা যে মোবাইলটা যখন সাথে থাকে, অনলাইন ক্লাসগুলো করা যায়। এটা অবশ্যই পজিটিভ একটা সাইড, বসে না থেকে। আর যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেদের জন্য আমরা কথা বলতেছি, তাদের তো মানে সোজা বাংলায় যদি বলি, একটা সময় ছিল ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগে বাবারা বলে কই আমরা তো প্রাইভেটও পড়তাম না, এমনি এমনি পারছি। এখন আর ওই এমনি এমনি পারছি হিসাবটা নাই, প্রাইভেটটা পড়া লাগে, কোচিং এ যাওয়া লাগে, এক্সট্রা বোঝা লাগে। তো সেই জায়গার ক্ষেত্রে এক্সট্রা বোঝাটা এখন ঘরের মধ্যে বসে সেই এক্সট্রা কোথায় কিভাবে বুঝবে, কোত্থেকে বুঝবে? বোঝার তো কোনো ওয়ে নাই, ওয়েটা হচ্ছে কি অনলাইন ক্লাস। মোবাইলটা যেহেতু তোমাদের সাথে আছে, তুমি ইউটিউবে যাও, কোন ভাইয়ারা কি ক্লাস করতে সেটা দেখো। আবার আরেকটা পজিটিভ সাইড হচ্ছে গিয়ে, আমরা যখন ধরো জিহাদ, তুমিও এক্সপিরিয়েন্স করছো, অ্যাডমিশনের স্টুডেন্টকে যখন পড়াইতে যাই, তো বেশিরভাগ দেখা গেছে যে আমাদের একাডেমিকের স্টুডেন্টের চেয়ে নন একাডেমিক বলতে একাডেমিকে আমরা যাদেরকে পড়াইতে পারি নাই, তারা অনেক আসে মুন্সিগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, পঞ্চগড় এইসব এলাকা থেকে। এসে তারা একটা আফসোস করে যে ভাই আপনাদেরকে যদি ওই 2 বছর ইন্টারমিডিয়েট 2 বছর সময়টাতে পাইতাম, তাহলে হয়তো বা এই গ্যাপটা আর থাকতো না। এখন কথা হচ্ছে, সো ওই যে প্রান্তিক যে রিমোট এরিয়ার যে সকল স্টুডেন্টরা আছে, এই রিমোট ক্লাস, আমাদের এই যে অনলাইন ক্লাসের কারণে তারাও কিন্তু আমাদেরকে এই ক্লাসগুলো পাচ্ছে। তো এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইড। অনলাইন ক্লাসের পজিটিভ সাইড হচ্ছে গিয়ে এটা। আর নেগেটিভ সাইড কি? নেগেটিভ সাইড হচ্ছে গিয়ে দুষ্ট প্রকৃতির ছেলেরা আছে, দুষ্ট প্রকৃতির স্টুডেন্টরা আছে, তারা অনলাইন ক্লাসে এসে দুষ্টামি করতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের, যেমন জিহাদকে বিভিন্ন ধরনের কথাবার্তা বললো, জিহাদের সংসার জীবনে সমস্যা করতে পারে। এই জাতীয় সমস্যা যখন আসবে তখন সেগুলো হচ্ছে গিয়ে খারাপ দিক। আমরা এরকম খারাপ দিক চাই না, আমরা চাই যে অনলাইন ক্লাসগুলোতে ভালো ভালো ক্লাস হোক। আর হচ্ছে গিয়ে কেউ এরকম স্টুডেন্ট ও ক্লাসে দুষ্টামি করতে পারে, আশা করি অনলাইনে এরকম দুষ্টামি না। আবার তোমার শত্রুপক্ষ যদি কেউ থাকে, সে এসে তোমাকে অনলাইন ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবে, যে হ্যাঁ, জিহাদ ভাই এটা, জিহাদ ভাই ওইটা। তো এটা হচ্ছে গিয়ে টিচারদের, স্টুডেন্টের মধ্যে কোনো খারাপ দিক নেই। আর স্টুডেন্টরা হচ্ছে গিয়ে একটা ভুগিচুগি বুঝাইতে পারে সারা জীবন। যেমন ধরো যে প্র্যাকটিক্যাল ক্লাসের খাতা করে সারা, দেখা গেছে 6 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে প্র্যাকটিক্যালের কাজ করে, আর মা বাবাকে বুঝায় যে হ্যাঁ মা আমি খুব পড়তেছি। তো অনলাইন ক্লাসের ব্যাপারটা তারা এরকম মিস ইউজ করতে পারে, মা বাবাকে বক বুঝাইতে পারে। কিভাবে বক বুঝাবে? তারা বলবে যে হচ্ছে অনলাইন কিছু একটা মোবাইল হাতে নিয়ে, মা বাবা বলবে যে তোমার তো দেখি সারাদিনে মোবাইল, বলবে যে আমি অনলাইন ক্লাস করতেছি, আসলে সে অনলাইনে প্রেম করতেছে, ফালতু কাজ করে, এটা অনলাইন ক্লাসের উপর চালাই দেয়। হ্যাঁ, তখন দোষ হবে যে অনলাইন স্যারের। তো এই আর কি, এগুলো হচ্ছে গিয়ে ভালো খারাপ মিলাই সব আছে, সবই হচ্ছে গিয়ে নিজের উপরে, নিজে কিভাবে ইউজ করতেছি না। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে একটু কমেন্টস নেই। এখানে নাও নাও। লিখেছেন, আমার আম্মুর আইডি, বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা তো আচ্ছা, হ্যাঁ। আমি দুনো ছেলেকে, ও, দেখার জন্য ডাক্তারের কাছে না যেয়ে জয়েন করলাম। আন্টি ওয়েলকাম, আসসালামু আলাইকুম। তো আম্মু আমার লিখেছে, ভালো থেকো তোমরা। আচ্ছা, আন্টি অবশ্যই। দোয়া রাখবেন, দোয়া রাখবেন। আপনাদের নিয়ে আমাদের টেনশন, আমাদের ঘরের বাইরে বাইরে যাওয়ার তো আমাদের ভয় নাই, কিছু নাই, কিন্তু আমরা ঘরের বাইরে থেকে যদি আল্লাহ না করো বাজে কিছু নিয়ে এসে যেন আপনাদের জন্য যেন কোনো সমস্যা না হয়, এই জন্যই ঘরের ভিতরে থাকা। আমরা নিজের জীবনের পর চেয়ে আপনাদের জীবনটারই আসলে বেশি পরোয়া করি। দোয়া রাখবেন আন্টি। হ্যাঁ, যাক, ভালো অবশ্যই। লাগলো আন্টি আসছে। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আজকে শিডিউল দিয়েছি, এটা আম্মুও জানে না হয়তো। ঠিক আয় আছে, হায়। সানি ভাইয়ের সাথে শিডিউল দিয়েছি। সমস্যা নেই, 5টা বাজে 5:30টায় যাওয়ার কথা, সমস্যা হবে না। এরপরে যাচ্ছি একজন অর্পিতা মজুমদার, অর্থী, সেটা আমাদের অর্থী, আহ, ওয়ালাইকুম তো আসসালাম। তো এরপর অনেকেই কমেন্টস করতেছেন। একজনে কমেন্টস করেছেন এটাকে, অর্পিতা, আমরা খুবই ভালো ক্লাস বলতাম, ক্লাসে ভালো কথা কথা বলতাম। বলতাম ক্লাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো কথা বলতো তোমরা।
তোমাদের ভালো কথা প্রশংসার যোগ্য, কিন্তু প্রকাশযোগ্য না। তারপরে ভাইয়া লকডাউনের পরে কি কি হওয়া এই উচিত? লকডাউনে পড়ার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, আর পড়ায় মন বসাবো কিভাবে? আচ্ছা, পড়ার আচ্ছা, স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? পড়ার স্ট্র্যাটেজির ব্যাপারে হচ্ছে, এই লকডাউনে তোমাদের সামনে তো অ্যাডমিশন টেস্ট আছে। তো এখন তোমাদের টার্গেটটাকে দেখতে হবে, যে আমার যেটা মনে হয় যে তোমাদের এইচএসসি এক্সামের পরে অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না। জিহাদ, কি বলো? হ্যাঁ হ্যাঁ তোমার কি অবশ্যই মনে হয়? আমার সময় পাওয়া যাবে বেশি, কেন যে অবস্থা হ্যাঁ, হচ্ছে। আর পরীক্ষা হয়তো কোনো গ্যাপ ট্যাপ থাকবে না, গ্যাপ ছাড়াই মনে হয় পরীক্ষা দিবে গভর্নমেন্ট, এরকম এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাড়াতাড়ি তো এক্সাম এখন দিবে। এই সময়টাকে, হুম হুম, এই কারণে হয়তো স্টুডেন্টরা অনেকটা মানে ওই টাইমটাতে পরীক্ষা নিতে গজবল লাগাই দিবে, কিন্তু এখন স্টুডেন্টরা মনে করতেছে কখন পরীক্ষা শিডিউল দিবে কখন না দিবে, আর গভর্নমেন্টও প্ল্যান করতেছে স্টুডেন্ট হয়তো বাসায় পড়তেছে, আমরা অনলাইন ক্লাস দিয়েছি, তারা যৌক্তিক ভাবে এটা দেখাবে দিয়ে কিন্তু স্টুডেন্ট অর্থাৎ যারা ভালো মানের স্টুডেন্ট আছে তারা হয়তো খারাপ রেজাল্ট করতে পারে। হ্যাঁ, বা আবার যারা খারাপ মানের স্টুডেন্ট আছে তারাও খারাপ তো করবেই, যেহেতু অনলাইনের যুগ এখন। ফেসবুক নিয়ে যে আপনি তো জানেনই ফেসবুকে যে অবস্থা, বা সামাজিক যোগাযোগ হুম হুম। মাধ্যমের ছেলে পেলে কি করতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপারে যদি আপনি আমাদের স্টুডেন্ট সম্পর্কে কি বলতেন, আসলে প্ল্যানটা কি হওয়া উচিত? ঠিক আছে। আচ্ছা, প্ল্যানটা হচ্ছে গিয়ে, অর্নি প্রশ্নটা করছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে অর্নি। তো প্রশ্ন যেহেতু তার আগ্রহ আছে, সে দ্যাটস ওয়াই বলি, এই সময় সুযোগটা হচ্ছে অ্যাডমিশন এমন ভাবে কাজ করতে হবে, এমন ভাবে পড়াটা পড়তে হবে যেন অ্যাডমিশন টেস্টের ওই প্রস্তুতিটাকে কাভার করে ফেলি। তাহলে কিভাবে কাভার করা যায়? এখন যেহেতু আমরা আশা করি, যেহেতু মে মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা ছিল, তোমাদের প্রিপারেশন আমি মনে করলাম যে 60%, 70% ওই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের কমপ্লিট ছিল। তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট ছিল 60%, 70%। আর হচ্ছে, তো এই ওই আশাবাদ থেকে আমি বলি, এখন যেটা সময়, অ্যাডমিশন টেস্টের গুলোতে কি কি আসে, অ্যাডমিশন টেস্টের এগুলাতে কি আসে, অ্যাডমিশন টেস্ট গুলোতে হচ্ছে কি, দেখো, রিটেন পার্ট আসে, অবজেক্টিভ পার্ট আসে। তো এই অবজেক্টিভ আর রিটেন তো তোমাদের এখনো পড়তে হচ্ছে। তো তখন সেই অ্যাডমিশন টেস্টে এক্সট্রা কি এমন রিটেন আসে, এক্সট্রা কি এমন অবজেক্টিভ পার্ট আসে। এখন ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে এক্সাম দিবা, তুমি সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়তেছো, এইটার জন্য তোমার সৃজনশীলের মধ্যেও তোমার অবজেক্টিভ আছে। এই এমসিকিউটা যখন তুমি সাথে সাথে সলভ করতেছো, তুমি ইউসিসির এক সেট বই কিনে ফেললা, বা অন্য কোনো কোচিং এর এক সেট শিট জোগাড় করে ফেললা। ওই এক সেট বই থেকে যে সকল অবজেক্টিভ পার্ট যেটা আছে, এমসিকিউ কোশ্চেনটা, ওই কোশ্চেনটা ধরো তুমি আজকে পড়লা হচ্ছে বায়োলজির অণুজীব চ্যাপ্টারটা পড়লাম, এই যে ভাইরাস, করোনা ভাইরাস নিয়ে পড়লাম। তো এখানে ধরো তোমাদের ওখানে ওই অণুজীব চ্যাপ্টারটা পড়ার পরে তুমি তোমার বাসায় যে গাইড বই আছে, সেই গাইড বই থেকে এমসিকিউটা সলভ করলা। সাথে অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা যে বই আছে, সেই বই থেকে তুমি অ্যাডমিশন টেস্টের যে সকল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, ওইটা তুমি সলভ করলা। ব্যাস, একটা তোমার কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে। রিটেনের জন্য কি করবা? রিটেনের জন্য অনেক বড় বড় প্রশ্ন আসে, অনেক বড় বড় প্রশ্ন না পড়ে তোমার রিটেনের জন্য বড় বড় প্রশ্ন পড়তেছো, আবার অ্যাডমিশনের জন্য ক আর খ নাম্বার জ্ঞানমূলক আর অনুধাবনমূলক যে সকল প্রশ্নগুলো আসে, সেগুলো এবার ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথে রিটেন পরীক্ষার মধ্যে চলে আসে। তো ধরো ভাইরাস কাকে বলে, এখন ভাইরাস কাকে বলে এই সংজ্ঞা তো তুমি রিটেনের জন্য তোমার বোর্ড পরীক্ষার জন্য শিখবা। ধরো আবার তোমাদের এই ঢাকা ইউনিভার্সিটি এক্সামেও তোমার ভাইরাস কাকে বলে নিয়ে প্রশ্ন চলে আসতে পারে। এখন তুমি যদি না পড়ো ভাইরাস কাকে বলে, তুমি ভাইরাস কাকে বলে, তাহলে তুমি কি লিখবে? তুমি বলো যে ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে আমরা শক্তিশালী, এইরকম উল্টাপাল্টা তুমি সংজ্ঞা লিখবে। তো এইরকম শক্তিশালী মূলক পড়াশোনা থেকে বাদ দেওয়ার জন্য, মানে ঠিকঠাক ভাবে পড়াশোনা করার জন্য হচ্ছে কি, এখন তুমি হচ্ছে কি ডাবল গোলে আগাও। আরেকটা ব্যাপার হচ্ছে কি, নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে, তোমরা এবড়ো থেবড়ো না পড়ে, অর্থাৎ একদিন ফিজিক্স পড়লা 1 ঘন্টা, কেমিস্ট্রি 1 ঘন্টা, বায়োলজি 1 ঘন্টা, এরকম না পড়ে নিজের অর্থাৎ কনফিডেন্সটাকে বুস্ট আপ করার জন্য একটা সময় নিবা। মনে করবেন যে আজকে 7 দিন, এই 7 দিনে আমি ফিজিক্স ফার্স্ট পেপার সব কমপ্লিট করবো, অথবা ফিজিক্স ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার গুলো আমি জীবনেও ধরি নাই, আমি ওই চ্যাপ্টার গুলো শেষ করবো। 7 দিনে যখন এরকম একটা কমপ্লেক্ট ফিজিক্স শেষ হয়ে গেল, এই ব্যাপারটা যখন তোমার ভিতরে আসবে, তখন তোমার অনেক কনফিডেন্স বুস্ট আপ হবে। তখন তুমি হচ্ছে গিয়ে খুব ভালোভাবে তুমি মনে করবা যে তোমার পারবা পারবা একটা ভাব আসবে। এই, তো একজন কমেন্টস করেছে এখানে, জিজ্ঞেস করেছে সানি ভাইয়া কেমন আছেন। সানি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আব্দুল্লাল মামুন, তুমি কেমন আছো? তুমি তো বাইক টাইক নিয়ে খুব পোস্ট পাস। আচ্ছা ভাইয়া, আমার পড়ার টেবিলে মন বসে না।
এটা হচ্ছে গিয়ে রুদ্রায়ন খান। রুদ্রায়ন খান হচ্ছে গিয়ে আমার বন্ধু। তোমার পড়ার মন বসে না, পড়ার টেবিলে একটা সিনেমা আছে, তুমি এটা দেখবা, তুমি দেখবা যে এই সিনেমার সাথে তোমার অনেক মিল আছে। তুমি জানালার পাশে দিয়ে যে ওই পাশে ওইদিকে তাকাও, মোবাইলে কার কার মাইডেতে দিয়ে দেয়া নিয়ে খুব হতাশ থাকো, এগুলো বন্ধ করো, বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দিও। হ্যাঁ, তোমার মন আসলে অন্যদিকে চলে গেছে। তারপর আহ, জিহাদ, হ্যাঁ হ্যাঁ, ওনার আর আরো ভাইয়া কিছু। ভাইবা, আচ্ছা, আর আর ভাইয়া ভাইবা, কি ভাইবা? কিসের ভাইবার কথা বলতেছে বুঝতেছি না। ভাইবা নিয়ে কিছু বলেন ভাই। ও ভাইবা বলতে, আচ্ছা ও হচ্ছে গিয়ে দুষ্টামি করতেছে, ও হচ্ছে ভাইবা বলতে হচ্ছে গিয়ে বিসিএস ভাইবা নিয়ে বলতেছে। মানে ও ভাবতেছে আমার প্রিলিমিনারি রিটেন শেষ, এখন আমি হচ্ছে গিয়ে ভাইবা নিয়ে আমি তার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, তোমার যত ভাইবা নিয়ে কথা বলি, তোমার ভাইবার ব্যাপারটা আসলে ওই যে তুমি ফোনে মেসেঞ্জারে যেগুলো কথা বলো রুদ্র রায়ান খান, তুমি ভাইবা ব্যাপারটা আসলে তুমি বোর্ডের ভাইবা না, তুমি যে ভাইবা বুঝাইতেছো এটা আমি তোমার পার্সোনালি বলবো না, ঠিক আছে? তোমার ওই ব্যাপারে আমি সাহায্য করবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আহ, একজনে কমেন্টস করেছে একটু কষ্ট করে আমার পর, স্যার বায়োলজি হ্যাঁ, টপিক গুলি অনেক পড়লেও মনে থাকে না তো কি করব, কিছু আইডিয়া দেন প্লিজ। আচ্ছা, ওয়াসিফা রহমান, তুমি বায়োলজি, তোমার বোনটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বোন। হ্যাঁ, পিচ্চি। তো হ্যাঁ এখন এই পিচ্চিকে বলি, পিচ্চি ভাই, তোমার যে প্রবলেম এটা হচ্ছে কি একটা আন্তর্জাতিক সমস্যা। এটা এমন না যে খালি বাংলাদেশে আছে, চীনে আছে, আমেরিকাতে নাই। এটা করোনা ভাইরাস, এই সমস্যা সবার আছে। যে বায়োলজি পড়ি, অনেক পড়ি, মুখস্থ থাকে না। মুখস্থ করতে যাবা না, মুখস্থ করার ব্যাপার স্যাপার আছে। আমি যদি তোমাকে এখন বলি যে তোমার কিডনি কোন জায়গায় থাকে, হ্যাঁ, তুমি যদি যতই তোমাকে বলি আমি বই তুমি পড়ো, কিডনি হচ্ছে গিয়ে পাঁজরের পিছনে, ডান দিকে একটা, বা দিকে একটা, মেরুদণ্ডের দুই পাশে ওইদিকে থাকে, তুমি যতই পড়ো তুমি কিন্তু এটা মনে রাখতে পারবা না। তুমি যদি জাস্ট সিম্পলি ধরো দুই হাত নিলা, নিয়ে পিছনে ধরলা, এই কিডনি এই জায়গায় থাকে। তুমি যখন এটা যদি তুমি জানতে পারো যে ঠিক কিডনিটা এই জায়গায়, তুমি যদি নিজে বুঝতে পারো, দেখাইতে পারো, তুমি তখন কিন্তু লিখতে পারবা। তুমি কিন্তু লিখতে পারবা যে হ্যাঁ কোন জায়গায় আছে আমার পিছনে, যে জায়গায় কোমরে ব্যথা হয়, সমস্যা হয়, তখন সেই জায়গাটার মধ্যে কিডনি আছে, তুমি কিছু না কিছু একটা লিখতে পারবা। তো তোমার যেটা করতে হবে, বায়োলজি ব্যাপারটা হচ্ছে কি সবাই মনে করে বাংলা সাহিত্যের মতো, একটু বুঝতে হবে, একটু বুঝার জিনিস আছে কোনটার কাজ কি। তখন যদি বুঝতে না পারো, তোমার বায়োলজি আজীবনের সমস্যা থেকে যাবে, জীবন মরণ সমস্যা থেকে যাবে। তো এই জন্য তুমি বায়োলজিটা বোঝার চেষ্টা করবে। এখন যেভাবেই হোক, তুমি রিয়েল লাইফ প্র্যাকটিক্যালের সাথে মিলাবা। যেমন ধরো ম্যাথে ত্রিগোনোমিতি করতে যাও, ওই গাছ পড়ে যায়, ভেঙে যায়, না দেখছো গাছ পড়া, না কোনোদিন মাপছো। হ্যাঁ, অনুপাতের অঙ্ক, অনুপাতের হিসাব টিসাব তোমাদের খুব বেশি লাইফে লাগে না, কিন্তু তারপরেও করতে হয়। ফিজিক্সের ব্যাপার স্যাপার, বায়োলজিতে এমন ব্যাপার যে এটার জন্য বাইরে যাওয়া লাগে না, তোমার শরীরটা আছে, সাথে ব্যাং আছে, তোমার হাত আছে কয়টা, পায়ে আঙ্গুল কয়টা, গুনো গুনো, এখানে 1 2 3 4 5 6 7 8, হাতে আঙ্গুল আছে 14টা। তুমি সারাদিন যদি মনে রাখো এক হাতে আঙ্গুল আছে, আর আঙ্গুলে হাড় আছে 14টা, পাঁচটা পাঁচটা করে 10টার মধ্যে 14 14 28টা করে হাড় আছে, তুমি সারাদিন মনে রাখলে তো প্যাঁচ লাগা যাবে। একটু পরে বলবা যে হাড় আছে 10টা আর আঙ্গুল আছে 14টা, এরকম বলবা, উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি নিজে কাউন্ট করো, যেটা লিখছে সেটা নিজের সাথে দেখো, মিলাও, নিজের সাথে মিলাও পারো কিনা। তখন যদি তুমি একটা রিলেট করতে পারবা, তখন তোমার কাছে বায়োলজিটা খুব ইজি মনে হবে। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে ওর অ্যান্সারটা দেওয়ার জন্য। আহ, ওকে। যাই হোক, আমরা যেহেতু আজকে আমাদের এই যেই আপনি হয়তো দেখছেন কভারটা যখন আপলোড করি, তখন একটা জিনিস হুম এ টু জেড এলওসি, এসএসসি, এইচএসসি আর হুম বিশ্ববিদ্যালয় ভর্তি বুঝি সম্পর্কে এই তিনটা রিলেটেড আটটা হবে, কথা হবে, এবং লাইফ সম্পর্কে অনেক কথা হবে। তো এটা হুম বলছি। তো একটা ব্যাপার হলো, আমরা যারা বড় হয়েছি লাইফে, যারা হুম যেখান থেকে ছোটকাল থেকে, সেই ক্লাস হুম প্লে যখন ছিলাম, আজকে অনার্স এর শেষ পর্যায়ে আইসাও দেখা যাচ্ছে একটা পর্যায়ে আসার পরেও একটা জিনিস, একটা গতিবেদে আমরা কিন্তু জীবনের লাইফটাকে অনেক ঊর্ধ্বমুখী করে করে নিয়েছি। হুম ঠিক হুম আছে, হুম দেখা যায় 19 বা ইন্টারমিডিয়েটে আসলে অনেকেই আমাকে মেল করেছে, 2 3 জন মেল করেছে। আমার আইসিটি বস, যেই আমি লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখছি, ওখানে মেল করেছে। হুম হুম এক ভাই, যে গতিবেগে 19-এ দেখা যায় পারিবারিক সমস্যার কারণে তাদের লাইফটা একটা ছুটে যায়, তাদের লাইফ স্টাইলে অনেক, তাদের প্রতিভা আছে কিন্তু তাদের প্রতিভাটা ধরে রাখতে পারে না, ফ্যামিলির কারণে ছুটে যায়। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, আসলে তারা কিভাবে লাইফটাকে স্ট্রাগল করবে, সামনে নিবে, আবার তারা কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলতেন ভালো হতো। আচ্ছা। হুম। হ্যাঁ জিহাদ, তুমি যে সমস্যাটা বলছো এটা আমি আমি আমার কাছে এরকম প্রশ্ন আসতো যে ইন্টারমিডিয়েটের পরে তার হঠাৎ করে বিয়ে হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা ফ্যামিলি থেকে খুব প্রেশার গুলো আসে।
এই মেয়েটা আসলে পড়াশোনা কিভাবে করবে ছেলেটা। মা বাবারা এরকম একটা আসলে পারিপার্শ্বিকতার কারণে তারা ভীত থাকে, সন্তুষ্ট থাকে। তোমাদেরকে তাদেরকে এই ভরসায় নিয়ে যেতে হবে যে আপনি যে উদাহরণগুলো দেখতেছেন তার চেয়ে আমি একটু আলাদা। এই আলাদা, তুমি এই ভরসাটা তুমি যতই মুখে বলো তারা বিশ্বাস করবে না। তোমার কাজ দিয়ে তার মধ্যে দেখাতে হবে। তুমি কাজ দিয়ে কখন দেখাবা? তোমার ধরো খুব ভালো একটা দুর্দান্ত রেজাল্ট হচ্ছে, তুমি কলেজে একটাই প্লাস পাইলো, তুমি একটাই প্লাস পাই, তুমি একটাই প্লাসই তুমি। যখন তোমার এরকম দুর্দান্ত আর এক্সট্রাঅর্ডিনারি তোমার একটা রেজাল্ট হচ্ছে, তোমার ফিউচারটা খুব ব্রাইট, অর্থাৎ তোমার খালি বিয়ে শাদী দিয়ে একটা মেয়েটাকে যে ভালো বিয়ে হলো মানে তার ভালো কেরিয়ার, ভালো ফিউচার, এছাড়াও তোমার নিজের একটা স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে, তখন বাবা মা কিন্তু তোমার সাথে ওই জাতীয় প্রেশার ক্রিয়েট করতেও একটু ভয় পাবে। আর আত্মীয় স্বজনরা তো আছেই, তারা হয়তোবা কোনোদিন কখনো উস্কাবে, কখনো তোমাকে সাপোর্ট দিবে। তো এই জাতীয় ক্ষেত্রে এখন আমি বলবো যে তুমি তোমার জায়গাটা ঠিক করো, অর্থাৎ বাবা মার জায়গাটা তো তুমি তাদেরকে মাইন্ড সেট করতে পারবা না, মনটা আলাদা করে দিতে পারবা না তাদেরটা। তুমি ওই ইনফ্লুয়েন্সটা যদি করতা, তোমার কথাটা যদি আসলেই তারা শুনতো, তখন হয়তো বা আহ, তারা আসলে তোমাকে ওই জাতীয় প্রেশারে তোমার লাইফটাকে নিয়ে তার তোমার মতো করে ভাবার সময়টা দিত। এখন যেহেতু তোমার মতো করে ভাবার সময়টা দেয় না, তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতো। অনেকেই বলে আবার, দেখো জিহাদ, যে আমি তো অত মেধাবী না। আমার গত পরশু রাতে আমার এক আঙ্কেল বলতেছিল, ওই আঙ্কেলও হচ্ছে গিয়ে অত মেধাবী না। উনি আমাকে বললো যে সানি, জীবন থেকে এটা শিখছি যে চেষ্টা মেধাকে ক্রস করে। মানুষ যে চেষ্টা করে এটা মেধাকে ক্রস করে। তোমার মেধাবী থাকুক না থাকুক বাবারে, তুমি চেষ্টা করে, তোমার চেষ্টাটা সেই মেধাবী থাকাটা না থাকাটাকে সেটাকে ওভারকাম করতে পারে। জীবনে মেধাবীরা সব পারে না, কিন্তু যারা চেষ্টা করে যায়, যারা পরিশ্রমী, তারা সব পারে। তাহলে কোনটা গুরুত্ব, মেধাবী কোনটা গুরুত্বপূর্ণ, মেধাবী নাকি চেষ্টা? চেষ্টা করে যেতে হবে। আর চেষ্টা করে যে তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাতে হবে। তোমাকে যে তোমাকে বিয়েটা দিবে না, তোমাকে ক্লাস 9-10 থেকে পাত্র দেখা শুরু করবে না, কখন তারা এই কাজটা করবে না? যখন তোমার মধ্যে ফিউচারটা খুব ব্রাইট দেখা যাবে, তুমি স্কুলে ফার্স্ট হচ্ছ, তোমার কলেজে ফার্স্ট হচ্ছ, বাবা মারও তোমাকে বিয়ের সাথে কথা বলতে, প্রেশার দিতে, তাদেরও বুক টানতে যে এই মেয়েটার ফিউচার পড়াশোনা করে, এই মেয়েটাকে আমি কিভাবে এই কথাটা বলবো। তাদেরও একটা মগজ মস্তিষ্ক আছে। তো তুমি তোমার এক্সট্রাঅর্ডিনারি এমন একটা কাজ করে ফেলো, যখন তুমি বলতে পারবে কেন, আমি তো ফার্স্ট হচ্ছি, আমার তো রেজাল্ট খুব ভালো, আমাকে কেন এখনই বিদায়, আমি পড়াশোনা করবো। এই গলা বড় করে যেন বলতে পারো। তুমি যদি পড়াশোনা, যদি তোমার নিজে পড়াশোনা ঠিক না থাকে, তুমি তো তাই বলতে পারবা না যে আমি তো পড়াশোনা করতে চাই। তুমি যতই করতে চাও, তারা বলবে যে তোমার তো পড়াশোনা হবে না, কারণ তোমার রেজাল্ট ভালো না। রেজাল্টটা ভালো করে তোমার কাজটা তুমি করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তোমার মনের ইচ্ছার বাইরে আল্লাহ দেখবে যে ইনশাল্লাহ এমন কিছু হবে না। এটা একটা ব্যাপার। আর সবসময় মনে রাখবা যে মেধাবী হোক না হোক, চেষ্টা করে যাবা। চেষ্টা সবসময় মেধাকে ক্রস করে। আজকে যখনই মন খারাপ হবে যে আমার মেধা নাই, আমার ট্যালেন্ট নাই, তখনই তুমি নিজেকে মনে রাখবা যে আমার চেষ্টা করতে পারবো, আমি তো ট্রাই তো করতে পারবো, সেই ট্রাইটা আমি করে যাব। তুমি চেষ্টা করে ফার্স্ট হতে পারবা, বইটাও চান্স পেতে পারবো। তোমার যদি জিরো মেধা থাকে, জিরো মেধা নেই, জাস্ট চেষ্টাটা করে যাও। অবশ্যই, থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য। আরেকটা বেল আসছে। আচ্ছা, আমরা একটু এখানে এখানে সানি সানি ভাই ভাইয়ের মাথার চুল কি করছেন? সানি ভাইয়ের মাথার চুল একটা খুব ছোট করে কাট দিছি, হ্যাঁ মামুন, খুব ছোট করে কাট দিছি যাতে বারবার সেলুনে যাওয়া না লাগে। তো সেলুন হচ্ছে কি একটা করোনার হটস্পট। আমি আশা করব যে লেজ কাটা শিয়ালের মতো আমি তোমাদেরকে বলি, দেখো এই চুলের কোনো দরকার নেই, এটা কেটে ফেলো, করোনা থেকে বাঁচবা। আরেকটা কমেন্টস নেই, সানি ভাই আপনার ক্লাস খুব মিস করে। ঠিক আছে, আচ্ছা। আব্দুল কাদের, আমিও তোমাদেরকে খুব মিস করি। প্রিপারেশন ভালো করে নিও, সামনে এক্সাম, ভার্সিটি ইন্ডিয়া। রুমি, রেশমা, রেশমা ওয়ালাইকুম আসসালাম, ভালো মেয়ে। আহ, হুম, অনেকেই কমেন্টস চেষ্টা। করতে। আমরা আরেকটা মেলের কমেন্টস নেই, কেন অনেকেই আছে দেখা যাচ্ছে এখানে পার্সোনালি কমেন্টস করতে। হয়তো আমি বলে দিয়েছিলাম আমাদের কিছু স্টুডেন্ট আছে আমাকে মেল করছে। ঠিক আছে, দুইটা হুম মেল পেয়ে, আরেকটা মেল আমি পেয়েছি। হুম সেটা হলো বলতেছে ভাইয়া, আপনি যদি মানে বায়োলজিতে কিভাবে হুম একটু একটু কষ্ট আমি বলছি, বায়োলজিতে হুম কিভাবে ভালো করা যায়, হুম ভালো কি কি প্রয়োজনীয়, আর কোন কোন চ্যাপ্টার ইগনোর করে পড়লে এইচএসসি তে ভালো করা যাবে, বা সৃজনশীল গুলো ভালো করে অ্যান্সার করা যাবে, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে, একটু কষ্ট হ্যাঁ, করে এখানে অনেকে বলতে পারেন ভাই আপনি না বলতেছেন না, এগুলো আমার মেলে কোশ্চেন আসতেছে তো। ঠিক আছে, ওর আমি বলেই দিয়েছি, যাদের এখানে লাইভে কমেন্টস করতে সমস্যা হয় তারা একটু কষ্ট করে মেল করতে হবে। ঠিক আছে, হুম পার্সোনাল তো ওরা আইডিটা হাইড রাখতে চাচ্ছে, তো এই জন্য মেল করেছে। তো তার কোশ্চেনটা একটু বললে ভালো হতো ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যে এই কোশ্চেনটা করছে সেটা খুব ভালো একটা প্রশ্ন। অনেকে হচ্ছে গিয়ে ইয়া করতে চায়, অর্থাৎ দেখা গেছে বায়োলজিটা যেমন
ওয়াসিফার যে প্রবলেমটা ছিল, অনেক পরে মনে রাখতে পারে না। এই সমস্যা থেকে একটা সময় যেটা হয়, বায়োলজি প্রতি বিতৃষ্ণা জন্মায়, যে ধুর পড়বই না, এখন না পড়ে তো উপায় নেই, নাম্বার তো পাইতে হবে। এখন আমি অল্প পড়ে একটু ভালো নাম্বার পাইতে চাই, তাদের জন্য হচ্ছে কি অনেক কিছু চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া যায়। কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। যেমন চ্যাপ্টার, আমি ফার্স্ট পেপারের কথা বলি ফার্স্টে, চ্যাপ্টার 9 উদ্ভিদ শারীর তত্ত্ব। তো এই চ্যাপ্টারটার অনেকগুলো বিক্রিয়া আছে। ক্লাসে তোমাদেরকে যারা আমার ক্লাস করছে তাদেরকে আমি গিলে ইনজেকশন দিয়ে খাওয়াই দিচ্ছি, এগুলো পুশ করে দিচ্ছে মাথার মধ্যে একেবারে, যার জীবনে এখান থেকে সরবে না। কিন্তু তো এখন অনেকের ক্লাসে ক্লাস 9, সরি, এই যে চ্যাপ্টার 9 যেটা, এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। চ্যাপ্টার 9 তোমার সমস্যা, কোশ্চেন আসবে একটা সৃজনশীল, বাদ দাও, চ্যাপ্টার 9 তুমি বাদ দিয়ে দাও। তারপর হচ্ছে গিয়ে অনেকের প্রবলেম থাকে মাঝখানে দেখো, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এখান থেকে একটা প্রশ্ন। আচ্ছা আমি প্রথম থেকে বলি, চ্যাপ্টার 1, যাদের কাছে খাতা আছে নোট করে রাখতে পারো, চ্যাপ্টার 1 থেকে মাস্ট কোশ্চেন একটা আসবেই, কোষ চ্যাপ্টার থেকে। তারপরে কোষ, তারপর হচ্ছে গিয়ে কোষ বিভাজন চ্যাপ্টার 2, এটা থেকেও প্রশ্ন আসবে। কোষ রসায়ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, আসলেও তোমরা পারবা না, যারা ভালো পড়াশোনা করে নাই কোষ রসায়ন তারা ঠিকভাবে পারবে না, এটা পারবা না, বাদ, এটা বাদ। এটা ছাড়াও আরো অপশন আছে। তাহলে 1, 2, তারপরে অনুজীব চ্যাপ্টারে ম্যালেরিয়া অংশটা ভালো করে পড়লেই মোটামুটি প্রশ্ন কমন পাওয়া যাবে। তারপরে 4, 5 নাম্বার শৈবাল ছত্রাক, হ্যাঁ এটা একটু পড়ো, শৈবাল ছত্রাক থেকে একটু পড়ো। তারপরে তারপর হচ্ছে গিয়ে বায়োফাইটা টেরিডোফাইটা লাগবে না, ওদিক থেকে টিস্যুতন্ত্র পড়ো। নবম অধ্যায় যাদের সমস্যা বাদ দিয়ে দাও, কিন্তু নবম অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটা মোটামুটি শিওর, কিন্তু তোমরা যদি না পারো বাদ দাও। তারপরে জিন, যেটা আছে জেনেটিক্স, যেটা জেনেটিক্স নাকি জিন ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে, ওই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে উদ্ভিদের প্রজনন অবজেক্টিভের জন্য তো পড়তে পারো, এখানে একটা বড় প্রশ্ন অথবা লিয়াজু করে দিয়ে দেবে। তো এই ব্যাপার, তাহলে আমি চ্যাপ্টার দিলাম কয়টা, এক, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, তারপর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 8 টিস্যুতন্ত্র, তারপর হচ্ছে গিয়ে চ্যাপ্টার 12, না 12 না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার কত, যাই হোক, আর হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10 হচ্ছে গিয়ে প্রথম। তাহলে মোটামুটি 7টা চ্যাপ্টার পড়লে তোমার ইন্টারমিডিয়েটে বোর্ড এক্সামের জন্য আশা করি তুমি ফুল অ্যান্সার করতে পারবা, কারণ অপশন কিন্তু আছে। জিহাদ, কথা বোঝা যেত না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই, শুনতেছি শুনতেছি আচ্ছা, হ্যাঁ, তার মানে হচ্ছে কি তুমি 7টা চ্যাপ্টার পড়লে তুমি বোর্ড এক্সামের জন্য কোশ্চেন তুমি দিয়ে আসতে পারবা, অ্যান্সার করে আসতে পারবা সব চ্যাপ্টার বলা লাগে। প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে চ্যাপ্টার 1, থেকে কোশ্চেন আসতে পারে, না আসতে পারে। চ্যাপ্টার 2 থেকে মাস্ট বি কোশ্চেন আসবে, চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন আসবে। আর মানব দেহের মধ্যে প্রশ্ন আসবে হচ্ছে গিয়ে ব্লাড, তারপর হচ্ছে ব্লাড, কিডনি, লোকোমোশন হচ্ছে গিয়ে চলন ও অঙ্গ চালনা, হাড্ডি গুড্ডি থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার ব্রেন থেকে প্রশ্ন আসবে, সমন্বয় নিয়ন্ত্রণ। আর সবচেয়ে বেশি একটা প্রশ্ন মাস্ট, অর্থাৎ তুমি এই একটা চ্যাপ্টার পড়লে একটা প্রশ্ন চলে আসবে, সেটা হচ্ছে গিয়ে মেন্ডেলের সূত্র। মেন্ডেলের যে সূত্রটা, এটার নাম ভুলে তো গেছি। আচ্ছা, যাক, ওই মেন্ডেলের সূত্র, ওই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন মাস্ট দিয়ে আসবে। তাহলে তোমার যা দাঁড়াচ্ছে ব্লাড, কিডনি, ব্লাডের মধ্যে হার্ট আছে, ব্লাড, কিডনি, চলন অঙ্গ চালনা, সমন্বয়, মেন্ডেলের সূত্র, আর চ্যাপ্টার 2। এখানে মোটামুটি 6-7টা চ্যাপ্টার পড়লেই তোমার বায়োলজি ফুল মার্কস অ্যান্সার করে চলে আসা যাবে। আর যাদের খুব বেশি সমস্যা বায়োলজিতে, যে ভাই আমি অল্পতে ভালো করতে চাই, চোরা সিস্টেমে ভালো করতে চাই, সে সকল পড়াচোরদের জন্য এই টেকনিক। একটা কমেন্টস নেই, দেখতেছেন হয়তো ভাইয়া। হ্যাঁ সানি ভাই, আপনার ক্লাস অনেক মিস করি। আচ্ছা, এখন অনেক আফসোস করি যে যখন আপনি ক্লাস করেন, ভালো করে যদি ক্লাস করতাম তখন, আরে এরকম সময় গেলে সাধন হবে না। সানি ভাই, জুলজিতে কোন কোন চ্যাপ্টার গুলো অনেক ভালো করে পড়তে হবে ভাইয়া? মানব দেহ, আচ্ছা, একটা একটা ব্যাপার হচ্ছে গিয়ে পড়তে হবে যদি বলো, মানব দেহ বা হিউম্যান যে বডিটা, অ্যানাটমি যে পার্টটা আছে, ওই অ্যানাটমি পার্ট থেকে রেশমা, মানে বায়োলজি ব্যাপারটা এরকম, ধরো আমার মামার হার্টের অপারেশন হবে, ভালভের অপারেশন লাগবে। এখন গ্রামের দেশের মানুষ, উনি এসে বলতেছে ওনার ভালভ নাকি এদিকে থাকে, বুঝছো জিহাদ, উনি বলতেছে ওনার ভালভ নাকি এদিকে থাকে। তো উনি ভালভ, আমি বললাম যে মামা আপনি ভালভ এখানে থাকে আপনি কেমনে জানছেন? তো বাংলা সিনেমাতে দেখছি নায়ক রুবেল এরকম দিয়ে ভালভ নিয়ে আসা করে। তো আসলে ওগুলাই হচ্ছে কি, তোমার যদি নিজের হিউম্যান বডিটাকে তুমি ভালো করে জানতে চাও, তাহলে মানব দেহের যে হিউম্যান বডি পার্টটা আছে,
এই পুরো পার্টটা খুব ভালোভাবে পড়তে হবে, নাম্বার 1। আর যদি বললাম যে সাজেশন একটু আগে বললাম, তারপর আবার বলি, টু চ্যাপ্টার 2, তারপরে ব্লাড, কিডনি, লোকোমোশন, আর হচ্ছে গিয়ে কম্বিনেশন অর্থাৎ চলন অঙ্গ চালনা, আর হচ্ছে গিয়ে সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই 4-5টা চ্যাপ্টার। আর ম্যান্ডেলের সূত্রগুলা, এগুলো খুব বেশি লাগবে। ম্যান্ডেলের সূত্র হচ্ছে সূত্রের ব্যতিক্রম বেশি ইম্পর্টেন্ট। এগুলো পড়বা রেশমা, মোটামুটি আশা করি হয়ে যাবে বায়োলজিতে, বাকিটা আল্লাহর ইচ্ছা। জি হ্যাঁ, তোমার কিন্তু আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আপনার এক রাতে অর্গানিক কেমিস্ট্রি শেষ করার টেকনিকটা যদি বলতেন। ওরে ভাই, ট্যালেন্ট পোলা পান, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক রাতে না, আমি বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি এক রাতে না, সেটা হচ্ছে গিয়ে ধরো একটা চার্ট আছে, এগুলো অ্যাডমিশন লেভেলে এগুলো লাগে। সেটা হচ্ছে গিয়ে ধরো তুমি অ্যালকাইন, অ্যালকেন, তারপরে অ্যালকিন নিয়ে তুমি যদি ধরো একটা চার্ট আছে, অর্থাৎ অ্যালকেন থেকে কোন দিকে কোন দিকে কি নিয়ে যাওয়া যায়, এই জাতীয় কিছু চার্ট আছে। এগুলো হচ্ছে শর্টকাট টিং, সেগুলো অবজেক্টিভের জন্য কাজে লাগবে। সাবজেক্টিভের জন্য এই এই এক রাতের টেকনিক, হ্যাঁ, 24 ঘন্টায় ফলাফল নাই। কোনো 24 ঘন্টায় ফলাফল দেওয়ার মতো দুর্দান্ত কোনো ওষুধ নাই, ঠিক আছে? বা 1 ঘন্টায় ফলাফল, এক রাতে ফলাফল, এই জাতীয় নাই। তুমি যদি জীবনে হতাশ হয়ে থাকো, তোমার জন্য সরি, এখানে কোনো এই জাতীয় হার ওষুধ নাই আমার কাছে। তোমার জন্য হচ্ছে গিয়ে যেটা করতে হবে, অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে। আর অ্যাডমিশন সময় আসবে, অ্যাডমিশনের গাইড গুলোতেই শর্টকাট টেকনিক দেওয়া আছে। শর্টকাট টেকনিক না, ধরো তুমি অ্যালকাইন নিয়ে পড়বে, অ্যালকাইন থেকে কি কি যোগ করলে কোন জায়গায় যাওয়া যায়, এই জাতীয় জিনিসগুলো আছে। তো আমি ইয়ে আছে, কেমিস্ট্রি প্লাস বই আছে, কেমিস্ট্রি প্লাস অন্য একটা বই দিয়ে তো। আব্দুল্লাহ মামুন, থাকো, সাথে থাকো, আমি একটু দেখি খুঁজে পাই কিনা তোমার এক রাতে শর্টকাট টেকনিক কিছু আছে কিনা। তুমি লিখেছে অনেক অনেক অনেক। ওকে সানি ভাইয়া, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, হুম, আহ, ওয়াসিফা ভাইয়া আরেকটা প্রমিস করেছে, একটু যদি দেখতেন মেডিকেলের জন্য কিভাবে প্রিপারেশন নিব স্যার এখন থেকে। আসলে ওর তো মেডিকেলে পড়ার অনেক ইচ্ছে, ও অনেক আগে থেকে আচ্ছা আচ্ছা আমরা ট্রাই করছি। তো এখন যদি আপনাদের থেকে যদি সাজেস্ট পেতে এই ব্যাপারটা, আমি আমি আমার আচ্ছা। দিক থেকে আমি ফিল্ড প্রিপারেশন নেওয়ার জন্য কি কি করা দরকার আমি হেল্প করছি। তো হ্যাঁ হ্যাঁ। আপনার, ঠিক আছে, যেহেতু আপনি মেডিকেলে চান্স পেয়েও পড়েন নাই, এরকম কথা হ্যাঁ হ্যাঁ। আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুনছি। ওয়াসিফা, তোমাকে ফার্স্টে হচ্ছে গিয়ে তোমাকে আমি অনেক বেশি থ্যাঙ্কস জানাই যে তুমি মেডিকেলে পড়ার জন্য ইচ্ছা পোষণ করছো। এটা খুব বাংলাদেশে একটা ক্রাইম নিড। এখন এই অবস্থা দেখতেছো যে ডাক্তারদের কত চাহিদা, ডাক্তারদের একটা ফ্যামিলিতে একটা ডাক্তার থাকা মানে অনেক বড় একটা রহমত আল্লাহ। তো ওয়াসিফা, আমরা এখন আফসোস করতেছি যারা হচ্ছে গিয়ে মেডিকেল টেডিকেল চান্স পেয়েও সুযোগ পেয়েও যারা যায় নাই, এখন আফসোস করতেছি আসলে। তো মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে জিহাদ, তুমি হচ্ছে গিয়ে ওকে মেডিকেলের টেস্ট জন্য কোন একটা গাইড বই টেস্টের জন্য নিয়ে দেবে, টেস্ট যেখানে মডেল টেস্ট দিতে পারবে। ধরো তুমি, ওয়াসিফা, তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর কথা হচ্ছে মেডিকেলের জন্য বায়োলজি বই পুরোটা মুখস্থ করে আসলে তুমি কুল করতে পারবে না। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি যদি ভালো করে না বোঝো, তো এই জন্য তুমি আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা দেখার জন্য জিহাদ তোমাকে আমি গাইড বই বা কোনো একটা বই সাজেস্ট করব। জিহাদ ওই বইটা কিনে দিবে। তুমি ধরো একটা চ্যাপ্টার পড়লা, তুমি ধরো ব্লাড নিয়ে পড়লা, হ্যাঁ, বায়োলজি থেকে মোটামুটি 30-35টা প্রশ্ন আসে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 100-র মধ্যে। তো ব্লাড নিয়ে পড়লা, ব্লাড নিয়ে চ্যাপ্টার যখন শেষ হলো, তখন তুমি মেডিকেলের ওই যে গাইড বই বা কোন একটা কোচিং এর যে মডেল টেস্ট পার্ট, ওটা তুমি যখন দেখে সলভ করতে যাবা, তখন তুমি আসলে বুঝবা যে তোমার আসলে কোন জায়গাটাতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে বা এমফাসাইজ করতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, তুমি পুরো খুব খুঁটিনাটি করে পড়তে হবে, খুব খুঁটিনাটি ধরে। অর্থাৎ প্রশ্ন কিন্তু মেডিকেলের প্রশ্ন খুব সহজ হয়, অপশন খুব কঠিন হয়। অপশন কঠিন হওয়া মানে হচ্ছে অপশন দেখে তুমি গুলায় যাবা যে আসলে কোনটা রাইট অ্যান্সার। তোমার কাছে 4টাই রাইট অ্যান্সার মনে হবে। আর না দিয়ে কোশ্চেন আছে কোনটা সঠিক নয়, তোমার কাছে মনে হবে যে 4টাই সঠিক। তো খুবই কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। এই জন্য তোমার ওই এক্সাক্ট প্যাটার্ন গুলো একটু প্র্যাকটিস করা লাগবে, প্রশ্নটা প্র্যাকটিস করা লাগবে। মেডিকেলের প্রশ্নের টাইপের অনেকগুলো মক কোশ্চেন তোমার প্র্যাকটিস করা লাগবে। জিহাদ, তুমি এই ব্যাপারে একটু টেক কেয়ার করবা। ওর যে মক কোশ্চেন যদি প্র্যাকটিস করে, তখন সে দেখা গেছে সে নিজেই বুঝে ফেলবে যে আসলে ঠিক কোন জায়গায় পড়তে হবে, কোন জায়গায় তার গ্যাপটা রয়ে গেছে। ওকে, আর আমরা তো আছি, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটু কমেন্টস নিচ্ছি আরো কিছু এই মেডিকেল রিলেটেড। ভাই, হুম। মেডিকেলের জন্য পড়লে কি ভার্সিটির জন্য কভার করা হয়? এটা যদি অ্যান্সার এ- করতেন। এ- আচ্ছা, হিমেল বলছো মেডিকেলের জন্য পড়লে কি ভার্সিটির জন্য কাভার হয়? মেডিকেলে ম্যাথ পার্টটা খুব কম আসে হিমেল। তো মেডিকেলের জন্য পড়লে আবার ভার্সিটিতে ম্যাথ পার্টটা খুব বেশি আছে এবং ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা লাগে। তো
এই জন্য বলি যে মেডিকেলের জন্য পড়লে একটু ম্যাথ পার্টটা একটু আলাদা করে করতে হয়। আবার মেডিকেল এক্সামিনেশনের পরে মোটামুটি 1 মাস সময় পাওয়া যায়। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি যখন পড়তেছো মেডিকেলের জন্য, তখন যদি সাথে একটু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ গুলো কমপ্লিট করে রাখো, আর তুমি ওই 1 মাসে তোমার যে হায়ার ম্যাথ যে পার্টটা আছে ইন্টারমিডিয়েট, ওই ম্যাথ পার্টটা তুমি কমপ্লিট করতে পারবা। তো এই জন্য বলি যে আসলে মেডিকেলের জন্য পড়লে ভার্সিটি ফুল কাভার হয় না, বাট আমার মতে 70%, 50 to 70% কাভার হয়। মানে একটু এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগে, তোমার একটু এক্সট্রা খাটনি দেওয়া লাগবে। এই খাটনির জন্য টিচার লাগবে না, নিজেই পড়লেই চলবে। ইউসিসির গাইড বই আছে, কোনো বাজারে বিভিন্ন গাইড বই আছে, যে কোনো একটা গাইড বই নিয়ে ওইটা ম্যাথ পার্টটা প্রশ্নগুলো সলভ করলে চলে। ভার্সিটি এক্সাম ট্রান্সফার কিন্তু খুব বেশি কঠিন না, একটু যে সিস্টেমিক ওয়েতে পড়লেই চলে। আচ্ছা আচ্ছা। তো রেশমার একটা কোশ্চেন আমি একটু নিচ্ছি কষ্ট করে। এখানে লিখেছে, ভাইয়া মানব সেবার কাজ নিয়ে কি বাইরে যাওয়া হয়, বাড়ির বাইরে যাওয়া হয়? আচ্ছা, মানব সেবা কাজ নিয়ে আমি আমার কুমিল্লায় যখন ছিলাম, মানব সেবা কাজ নিয়ে বাড়ির বাইরে যাওয়া হয়েছে, এটা হয়, করা লাগে। আহ, আমি আসলে এই ব্যাপারগুলো ফোকাস বা কাজগুলো প্রকাশ করতে চাই না। আমি যেটা করি আমার নিজের ভিতরে ইচ্ছা আর আল্লাহর। তো আমরা যারা ভাই ব্রাদাররা যারা হেল্প করতে বেরিয়েছিলাম, তারা হচ্ছে গিয়ে প্রত্যেকে তাদের মোবাইল গুলো একটা কাউন্সিলরের অফিসে বা একটা জায়গায় রেখে তারপরে দেন বেরিয়েছিলাম রাতের বেলা। তো এটা আমারটা আমার ভিতরে থাকুক। আহ, আমি যতটুকু সামর্থ্য বা ছিল অতটুকু দিয়ে আমি আমার করার চেষ্টা করছি। আপাতত এখন ঘরে লকডাউনে বসে আছি, এলাকাতে নাই, এখন আপাতত কিছু করা হচ্ছে না। সোজা কথা ফুরাই আসছে সব। বিগ ফ্যান সানি ভাইয়া আমার। ও তৌফিক, আমার তো অনেক ফ্যান আছে, আমার একটা এসি লাগবে বুঝছো, আমার একটা বিগ এসি অফ সানি ভাইয়া লাগবে, আচ্ছা। আমার বন্ধু। ভাইয়া এই ইয়ারে আমরা এডমিশনের সময়টা কেমন পাইতে পারি? অর্নি, অ্যাডমিশনের সময় খুব হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন টাইম খুব কম পাবা। এই জন্য বলি যে এখন থেকে একটু অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে ফেলো, না হলে পরে আফসোস করবে। তুমি নিতেছো না, তুমি হয়তো বা নিতেছো না। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে 1760 জন, জিহাদ এরকম না? 1700 এই ইউনিটে 1760 জন হ্যাঁ বা হ্যাঁ, 1700, হ্যাঁ 1700-1800 জন যাবে। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আমি হলফ করে বলতে পারি যে 10,000 ছেলে আছে যারা এই লকডাউনের মধ্যে দিনে 12 ঘন্টা বা 10 ঘন্টা করে পড়তেছে। জিয়াদ, এম আই রাইট? 23,000 কলেজ আছে, অবশ্যই তেইশ হ্যাঁ। হাজার কলেজের ফার্স্ট বয় যেমন আমি আমার ডেফিনেটলি একটা 8 ভাইয়ের ঘন্টা করে পড়ে। হ্যাঁ, হ্যাঁ জিহাদ কি বলতে লাগছিল মনে হয়? কথা শুনতেছেন ভাইয়া? হ্যাঁ আমি কথা শুনতেছি, তুমি শোনা- শুনতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অবশ্যই আজ। অবশ্যই। হুম, হ্যাঁ, আজানটা শেষ হোক, ঠিক আছে একটু, হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা, আজান শেষ হলো। যেটা বলতেছিলাম ভাই, আসলে কেন একটা সুন্দর লাগে কি, দেখতে। আমার একটা ভাই, আমার একটা ভাইয়ের কথা বলি। আমার একটা ভাই, আহ, দুঃসম্পর্কের ভাই। ও হুম, কিন্তু বাসায় বৈশা, ও কিন্তু বাসায় পড়াশোনা করতেছে। ও গত, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, ও তুলারাম কলেজে পড়ে। পাশাপাশি মোটামুটি আমার কাছে যখন ছিল, গত মার্চের, আমাদের এপ্রিলে পরীক্ষা ছিল, আমরা কিন্তু মার্চের 17-18 তারিখ ক্লাস নিতে পেরেছি। হ্যাঁ, হুম, 17 পর্যন্ত ক্লাস নিয়েছি। ওর ওই টাইমে ডাবল করে বই শেষ হয়েছে। এখন ও কি করতেছে, ও সাইফোর্সের বইগুলো পড়তেছে, প্লাস ভোকাবুলারি বইগুলো পড়তেছে, প্লাস আমার থেকে সাজেশন নিয়ে অনেকগুলো বই, মানে অর্থাৎ ভার্সিটি রিলেটেড ডি ইউনিটের জন্য যে প্রিপারেশন না, জিকে সম্পর্কে, কেন আমি প্রায় 2 বছর পড়িয়েছি জিকে। গত হুম, বছর, প্রায় 3 বছর, এবছর নিয়ে 4 বছর হতো, প্রায় 3 বছর জিকে পড়িয়েছি। তো এখান থেকে ও আমার থেকে অনেক সাজেশন নিয়ে পড়া শুরু করেছে। ও কিন্তু বাসায় বইসা নাই, ও মেডিকেলে পরীক্ষা, এক্স্যাক্টলি। এ ইউনিট পরীক্ষা দিই প্লাস ডি ইউনিট পরীক্ষা দিবে। এখন অনেকেই চিন্তা করতেছে, আমাদের যারা স্টুডেন্ট আছে অনেকেই চিন্তা করতেছে সময় তো আছে, হ্যাঁ এইচএসসি পরে পড়া যাবে। ওইটা যদি চিন্তা করে, আসলে তারা ধরা খাওয়া ছাড়া বা লাইফে উন্নত করা ছাড়া ক্ষতির মুখে পড়বে। ঠিক আছে। তাদের আহ, জন্য, যারা এরকম চিন্তা করতেছে, নারায়ণগঞ্জের ছেলে, তাদের জন্য বলি ভাই, তুমি ইন্টারটা তোলারাম কলেজে পড়তেছো বা মহিলা কলেজে পড়তেছো, তোমার জন্য অনার্সটা তোলারাম কলেজে রেডি হচ্ছে। তুমি যদি এখান থেকে বের হতে চাও, তুমি যদি ঢাকার দিকে মুভ করতে চাও, নারায়ণগঞ্জের বর্ডার থেকে বের হতে চাও, তোমার জন্য সেই লেভেলে একটা পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমটা এরকম, আমি এখনো বলি যে কমপক্ষে 10,000 ছেলে আছে যারা 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করে সারা বাংলাদেশে। আর নিবে কতজন? 1700 জন মাত্র, 1760 জন, মেডিকেলে 3,000। তাহলে দেখো তুমি কয় ঘন্টা পড়াশোনা করো? তো এই জন্য এই সময়টাতে এই বর্ষার মধ্যে বসে যারা পড়ুয়া, তাদের জন্য কি লকডাউন, কি ঈদ, না কি চাঁদ, বাইরে কি বৃষ্টি, না আকাশ বাতাস তুফান, আমফান জামফান কাঁঠাল পান, কোনো নিয়ে প্রবলেম না তাদের, নিয়ে এই জাতীয় কোনো কিছু আসে যায় না। বই নিয়ে বসছে, তাদের দুনিয়াটা চার কোনা বইয়ের মধ্যে আবদ্ধ। তো তুমি যারা
এই জাতীয় প্রবলেমে আসছো যে ভাই আমার কি করব, পড়াশোনা হচ্ছে না, তুমি জাস্ট চিন্তা করো, তোমার যদি পরবর্তী তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকার দিকে মুভ করতে চাও ওই এলাকাগুলো থেকে, তুমি যদি ভালো কিছু একটা জায়গায় যেতে চাও, তাহলে তুমি অ্যাডমিশনের জন্য তুমি এখন থেকে প্রিপারেশনটা নাও। তুমি এখন থেকে প্রিপারেশন নাও, একটু আগায় রাখো নিজেকে। রুমি বলছে যে রেশমা, অ্যাডমিশনের জন্য কোন কোন বইগুলা পড়তে হবে ভাইয়া? পাঁচ কথা মেইন বই পড়তে হবে। এবার হচ্ছে কি তারপরে বাজারে যে বইগুলো লাগবে সেটা হচ্ছে কি অবজেক্টিভ অবজেক্টিভের জন্য। তো অবজেক্টিভের জন্য বাজারে তুমি যে বই কিনো না কেন মোটামুটি সবগুলো একই। তা আমি সাজেস্ট করি, আমাদের উদ্ভাসেরও বই আছে, ভার্সিটি ইউনিটের, আবার সাবজেক্ট ওয়াইজ ইউসিসির যে গাইড বইগুলো আছে এগুলো ভালো। ইউসিসি থেকে এক সেট বই তোমরা কালেক্ট করতে পারো এই সময়টাতে। যে চ্যাপ্টার পড়তেছো জাস্ট আধা ঘন্টা সময় লাগবে, শুধু আধা ঘন্টা, একটা চ্যাপ্টার পড়ছো সাথে আধা ঘন্টা সময় একটু বেশি দিয়ে অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা নিয়ে ফেলো। এখন নিয়ে ফেলো, লস হবে না তোমার। মেইন বোর্ড পরীক্ষাতেও কাজে দিবে, এমন একটা কিছু পাবা না যেটা তোমার বোর্ড এক্সামের কাজে লাগবে না কিন্তু অ্যাডমিশনে এক্সট্রা লাগবে। এমন এখন আর এই সিস্টেম নাই, এখন যে রিটেন লাগছে একই পড়া, জাস্ট তুমি একটু প্যাটার্নটা সম্পর্কে পরিচিত হচ্ছে যে প্রশ্নটা আসলে কিভাবে আসে। তখন হুট করে দেখে যেন অবাক না হয়ে যাও যে এটা তো আমি পারি না, ঠিকই কিন্তু পারো, কিন্তু এই প্যাটার্নের তুমি শিখো না। তো জাস্ট প্যাটার্নটা বোঝার জন্য, আর তেমন কিছু না। আজিজুল অনেকক্ষণ ধরে কমেন্টস করতেছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ রনি, আরে সানি ভাই, আরে রনি ভাই, কি অবস্থা? দেখছো নামে কি মিল, রনি সানি দুই ভাই। ও অনেক, কালকেও আমি যখন শেয়ার করেছি তখন ও বলতেছে অবশ্যই থাকবে, কালকে অনেকেই রেসপন্স করেছে, অনেকে আসছে না রনি জন্য আলহামদুলিল্লাহ। বলছে যে আরে সানি ভাই, আমি তো বলতেছি হ্যাঁ ভাই, অপু ভাইয়ের মতো। যাই হোক, আহ, জাকিয়া খান অর্নি, ভাইয়া এবার এইচএসসি এক্সামের পেপার কেমন হওয়ার পসিবিলিটি বেশি? এক্সাম এক্সাম পেপার কি কোশ্চেন হবে নাকি? এক্সাম কোশ্চেন কেমন হওয়ার পসিবিলিটি বেশি? ভাই এক্সাম কোশ্চেন যারা করবে, তারা যখন কোশ্চেন নিয়ে যখন বসবো, ধরো আমি এখন কোশ্চেন করতে বসবো, আমি ধরো উদ্ভাসের একটা কোশ্চেন করব, আমার মাথায় কিন্তু দেশে কি লকডাউন চলতেছে না কি কি চলতেছে, না বললাম তো এই যে ঘূর্ণিঝড় চলতেছে, না 3 নাম্বার 7 নাম্বার সতর্কতা সংকেত চলতেছে, এগুলো আমার মাথার মধ্যে থাকে না। প্রশ্ন যখন নিয়ে বসা হয়, যখন টিচারের প্রশ্ন করে, তাদের সাইকোলজি এটাই খেলে যে এমন একটা প্রশ্ন যেন সব প্যাটার্নের স্টুডেন্টরা পারে। যারা একটু কম পড়ছে তারাও যেন একটা প্রশ্ন পারে, যারা একটু মিডিয়াম তারা যেন 2-3টা পারে, যারা একটু বেশি পড়াশোনা করছে তারা যেন মোটামুটি A+ পাওয়ার মতো প্রশ্ন পারে। তো প্রশ্নের প্যাটার্ন, ইন্টারমিডিয়েটের প্রশ্নের প্যাটার্ন, এসএসসি তে একটা কথা আছে, যে মিথ আছে যে এসএসসি তে বোর্ডের প্রশ্ন সহজ হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু এই মিথ হলে চলবে না। ইন্টারমিডিয়েট কিন্তু বোর্ডের প্রশ্ন কঠিন। জিহাদ তুমি একমত কিনা জানি না। হম। হ্যাঁ অবশ্যই ইন্টারমিডিয়েটে, অবশ্যই। হ্যাঁ ইন্টারমিডিয়েটে কিন্তু কলেজের চেয়ে বোর্ডের প্রশ্ন কঠিন হয়। তো এক্সাম কোশ্চেন এবছর বরাবরের মতো কঠিন হবে, এবং হচ্ছে কি যারা ভালো প্রিপারেশন নেবে তারা পারবে, যারা ভালো প্রিপারেশন নেবে না তাদের জন্য ঝামেলা হয়ে যাবে, প্রশ্ন দেখে পারা জিনিস ভুলে যাওয়া, এরকম প্রশ্ন অনেক ঘুরে পেঁচায় হবে। তো আবার টিচাররা এখন আজাইরা বসে আছে, অনেক সময় পাইতেছে। তো এখন তো বুঝোই, দেখে শুনে বুঝে শুনে প্রশ্ন দিতে পারবে। দয়া মায়া যুক্ত প্রশ্ন হবে এই আশাবাদ। কঠিনের শোনো, ও বলে না যে কঠিন প্রিপার কি জানি বলা হয়, কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। প্রিপার যুদ্ধ আহ, প্রস্তুতিটা খুব বেশি ভালো করে নাও, আর যুদ্ধটা সহজ হয়ে যাবে। আসিফ মাহমুদ, দোস্ত টুপিটা সুন্দর, দোয়া করো দিনু আলোর পথে ফিরে আসো আসিফ, তোমার আমি দাওয়াত দিলাম ইসলামের। ও একটু হুজুর মাইন্ডের ছেলে, আমাদের ভালো বন্ধু। আরেকটা কমেন্ট আসছে একটু দেখি। ভাইয়া আপনার কাছে কি, কি বললো, একটু পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে না কেন আসিফ, কি পড়বা তুমি? তোমার কি শরীর, তোমার দেহ তত্ত্ব নিয়ে তোমার অনেক জানা লাগবে? তুমি কি জানতে চাও তোমার শরীরে কোন জায়গায় কি আছে কি নাই? তুমি কি এগুলো খুঁজে পাচ্ছ না? নাট বল্টু গিট্টু হাড্ডি গুড্ডি সব চিনাই দিব, আইসো। আর আমি না চিনাইতে পারলো যে চিনাবে তারা ধরাই দিব। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কমেন্টস করেছে রুমি, সানি ভাইয়া, সানি জিহাদ ভাইয়া, ভাইয়া, জিহাদ ভাইয়া, বাসার বাসার সবাই সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, রেশমা সবাই ভালো আছে, তোমার বাসার সবাই ভালো আছে, আঙ্কেল আন্টি? জিহাদ, হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই। আর কইরো না, ক্লোজ করো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি শর্ট করবো, লাইভটা শর্ট করে ফেলবো, শেষ পর্যায়ে চলে আসছি জিহাদ ভাই। ভাই এখানে দোয়া কিছু করবেন আর সাথে থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক। হ্যাঁ অবশ্যই যখনই অবশ্যই। সমস্যা হবে ভাইয়াদেরকে পাবা, আমরা আছি। ভাই আমার এখানে মেলে কয়েকটা কোশ্চেন আসছে যেটার জন্য আমিও একটু হাইড হয়ে গেছিলাম বুঝছেন, মানে এই কোশ্চেন হ্যাঁ গুলা বলো। পড়া করতেছে, তো এই জন্য আমি আপনার কাছে পড়ি একটু কষ্ট করে।
একজন হুম। জিজ্ঞেস করেছে ভাই, এই লকডাউনে আসলে কি আমাদের লকডাউনে পড়াশোনা যতটুকু কি করি, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আগে যে অর্নি করেছে কোশ্চেনটা, সেটা করেছে আসমা বিনতে সাইফ। উনি কোশ্চেন করেছেন, আহ, ভাইয়া লকডাউনে বাসায় যে আছি আমরা, ঠিক আছে, আসলে আমাদের কোশ্চেন প্যাটার্ন কি হার্ড হবে কেন? সময়ের পরিপ্রেক্ষিতে বা সময় যেহেতু চলে যাচ্ছে, গভর্নমেন্ট যেহেতু বেশি সময় মানে বেশি সময় পাচ্ছে, পরবর্তীতে যে আমাদের এইচএসসি পরীক্ষাটা নিবে, সেক্ষেত্রে কি কোশ্চেন কি হার্ড করবে না সহজ করবে, সে ব্যাপারে যদি একটু কিছু আচ্ছা, বলতেন। এই ব্যাপারে যারা বোর্ডে আসলে থাকে তারা ভালো বলতে হবে, তবে আমার যেটা অভিজ্ঞতা আমি বলি, অলরেডি যেহেতু মার্চে প্রশ্ন বা এপ্রিলে পরীক্ষা হওয়ার শুরু হওয়ার কথা ছিল, তাহলে লাস্ট পজিশন হচ্ছে গিয়ে প্রশ্ন মডারেশন। প্রশ্ন মডারেট করে যারা মডারেটর, তারা ইতিমধ্যে তাদের কাজ শেষ করে ফেলছে বলে আমি জানি, অর্থাৎ বোর্ডের কাছে প্রশ্ন জমা দিয়ে দিচ্ছে। তো এখন লকডাউনে আসো দেখে নতুন করে প্রশ্ন করার বা এরকম করার সম্ভাবনা খুব কম। যা হওয়ার আগে হয়ে গেছে। গভর্নমেন্ট এই পজিশনে আছে যে কোনো মুহূর্তে পরীক্ষা নিতে পারবে। আর গভর্নমেন্ট অলরেডি বলছে যে 15 দিন আগে 15 দিন সময় দিয়ে রুটিন প্রকাশ করবে। তো রুটিন যেহেতু বলছে 15 দিন সময় নিয়ে পুরো রুটিন প্রকাশ করবে, নতুন রুটিন, তো সেক্ষেত্রে ওই 15 দিনের মধ্যে প্রশ্ন মডারেট করার সময় সুযোগ খুব কম। প্রশ্ন অলরেডি মডারেশনে হয়ে গেছে। এখন আর তোমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন মডারেশন নিয়ে অত ঝামেলা নতুন করে কিছু হবে না আশা করি। আচ্ছা, আমি মেলের আরেকটা কোশ্চেন নিচ্ছি, আমাদের ঠিক সেম ব্যক্তি কোশ্চেন করেছে। ভাইয়া, অনেকেই বলে রেজাল্ট চেঞ্জ করা যায়, বা রেজাল্ট যদি খারাপ আসে পরে চ্যালেঞ্জ করলে এরকম একটা মানে এরকম কথা শুনি চেঞ্জ হয়, টাকা দিয়ে চেঞ্জ করা যায়। আসলে এটা কি কতটুকু পরিমাণ সত্য কথা, বা কতটুকু পরিমাণ এটার সত্যতা আছে, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা গত বছর একটা আহ, আমাদের যে তালাশের মতো একটা অনুসন্ধানী প্রতিবেদন ছিল। অনুসন্ধানী প্রতিবেদনে এরকম ব্যাপার স্যাপার আসছিল যে প্রশ্ন রেজাল্ট চেঞ্জ করছে, কিন্তু বাবারে যে রেজাল্ট চেঞ্জ করার যে প্রসিডিউরটা, যে যারা করে, যে কাজটা যারা করে, এটা এখন আর নাই। এটা ছিল, এটা ব্যাপারটা চুপিসারে ছিল, দুই একটা হয়তো ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে, দুই একটা হইলেও লাভ নাই, এগুলো পরে ধরা পড়ে যায়। হ্যাঁ, কোন না কোন ভাবে অডিটে স্ক্রুটিনিতে এগুলো ধরা পড়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি তোমার রেজাল্ট নিয়ে কোথাও সন্দেহ আছে, তুমি রিস্ক্রুটিনি করার জন্য 1 সপ্তাহের মধ্যে, রেজাল্ট বের হওয়ার 1 সপ্তাহের মধ্যে মেসেজ পাঠাইতে পারো। মেসেজ পাঠালে তারা আবার খাতাতে গুনে দেখে। হ্যাঁ, খাতা আবার আবার কাটা হয় না, খাতা আবার গুনে দেখে। তুমি যদি খাতা নিজে দেখতে চাও, সে হচ্ছে কি তোমাকে ম্যাজিস্ট্রেটে আদালতে মামলা করে ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে বোর্ডে যে মামলার কপি দিয়ে ওইরকম একটা চ্যালেঞ্জ করার একটা ব্যাপার স্যাপার আছে। ওগুলো অনেক লম্বা প্রসিডিওর, ওই প্রসিডিওর তো যাওয়া যাবেই না। আর দুর্নীতির যে ব্যাপারটা বললা, ওই সকল পথে এই বয়সে ওগুলা মাথাতেও আনবা না। এগুলা একটা ছিল একটা সময়, দুই একটা হইতো, খুবই দুই একটা বলতে দুই একটাই হইতো। ওই দুই একটাও এখন আর হচ্ছে না। ওই হোতারা কেউই আর এখন নাই। হ্যাঁ, এই জাতীয় ব্যাপারগুলো আর হচ্ছে না। তো আপাতত মাথা থেকে তুমি নিজে লিখে যা পাবা তাই, এর বাইরে কিছু করতে পারবো সেটার আশা বাদ। যত কিছু ইন্টারমিডিয়েট একটা এই ক্লাসের জন্য তুমি 10-20 লাখ টাকা ইনশাল্লাহ খরচ করবো না, 10 লাখ টাকা দিয়ে অনার্স পাস করে বের হয়ে আসে যায়। এই প্লাস দিয়ে কি করবো? যা হওয়ার হয়েছে, যা হওয়ার হবে, সেটাই। একটা কমেন্টস নেই, এটা হলো বলছে সানি ভাই, আমাদের এইচএসসি এক্সাম 2021 কি এপ্রিল মাসেই হবে নাকি চেঞ্জ হবে? আচ্ছা। না, একটা জিনিস তো করোনার কারণে যে প্রত্যেক বছর তো পিছায় পিছায় নিবে এই সম্ভাবনা খুব কম। যদি এই বছরটা যদি জুনে হয়ে যায়, বা জুনে না, এই বছরটা যদি ধরলাম যে আগস্টে হয়ে গেল বা সেপ্টেম্বরে হয়ে গেল, তার মানে তোমাদেরটা যে এপ্রিলের মধ্যেই হওয়ার সম্ভাবনা, ওইটা হচ্ছে কি ধরো এপ্রিল থেকে মেতে যেতে পারে, ওইটাই যে আবার আগামী বছর সেপ্টেম্বরে হবে এরকম হবে না। গভর্নমেন্ট হচ্ছে কি তোমার সিলেবাস শেষ হয় নাই, ক্লাসে পড়ানো হয় নাই, তাই পরীক্ষা আহ পিছিয়ে যাবে। এই নীতিতে কিন্তু এখন বড় বাংলাদেশের শিক্ষানীতি চলে না। বাংলাদেশের শিক্ষানীতি হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে কি, এক্সাম মাস্ট বি গো অন। অর্থাৎ আগে একটা কথা ছিল, দ্য শো মাস্ট বি গো অন, মরুক বাচুক কনসার্ট হুম, হুম। চলবে, এরকম তোমার পরীক্ষা পড়া হোক না হোক পরীক্ষা চলবে। এই জন্য সেশন জট আর নাই। তো তোমরা সেপ্টেম্বর 2021-এ তোমরা এপ্রিলটাকে ধরে রাখো। কপাল ভালো থাকলে হয়তো বা একটু একটু পিছাইতে পারে, বাট ওই যে এবছর যখন হবে আগামী বছরও তেমন হবে সম্ভাবনা খুব কম। অবশ্যই, অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আমার আরে একটু এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, ব্লাড প্রেশার লো হয়ে গেলে কি করতে হবে? একটা কোশ্চেন আছে। রেশমা, আমি তো ডাক্তার না রে। আচ্ছা যাক, ব্লাড প্রেশার যদি লো হয়ে যায় তখন হচ্ছে গিয়ে শরীরে আসলে উম, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় দিতে হবে। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো যায় আসলে স্যালাইন পানি, তারপর হচ্ছে গিয়ে চিনিযুক্ত পানি দিয়ে, এগুলো দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো যায়। তো চিনিযুক্ত পানি একটু তখন সাথে সাথে একটু দিতে হবে, আবার বেশি দিও না, কিডনি এবার ফেল করবে।
হ্যাঁ, একটা না, 6 গ্লাস 4 গ্লাস 5 গ্লাস দিয়ে দিও না। 1-2 গ্লাস লবণ চিনি যুক্ত পানি দিলেই তার প্রেশার আশা করি ঠিক হয়ে যাবে। আর অতি সত্বর সবকিছুতে ডাক্তারের কাছে একটু, আশেপাশে ডাক্তার বা চিকিৎসা কেন্দ্রে চলে যাওয়া বেটার। প্রেশার লো থেকে মানুষ মারাও যায়। তো হাতুড়ে বা ঘরোয়া চিকিৎসা তুমি ইমিডিয়েট করতে পারো, বা রোডের উপর ভরসা করে বসে থাকো। আম্মু একটা কমেন্টস করেছে, আম্মু 7টা বাজে ডাক্তার কাছে যাবে। ঠিক আছে, আমাদের লাইভটা চালাই দিয়ে মাঝখান থেকে বললেন এই জন্য। আচ্ছা আন্টি, না আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমারও হসপিটালে পেশেন্ট বসা, ওদিকে আমারও একটু যেতে হবে, এই জন্য জিহাদকে বলি যে অবশ্যই শেষ করে জিহাদ, দিব। হ্যাঁ, জিহাদ যখন ফিল করবা যে শেষ করা উচিত, তুমি বইলো। আচ্ছা, সমস্যা নাই, মানে 1 ঘন্টা রাকিব জাহান কিন্তু তোমাদের নারায়ণগঞ্জের ছেলে, ফতুল্লার কৃতি সন্তান। রাকিব জাহান হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ও খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এই যে তোমাদের রাকিব ভাই হচ্ছে গিয়ে ফতুল্লা থেকে নারায়ণগঞ্জ থেকে সে প্রতিদিন ভার্সিটিতে আসা যাওয়া করে তোমাদের লাল বাস দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস যখন নারায়ণগঞ্জ দিয়ে যায়, তার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। তোমাদের তো ওরকম চড়তে ইচ্ছে করে না লাল বাসে, নর্মাল বাসের চেয়ে লাল বাসের একটু পাওয়ারটা একটু আলাদা। তো যদি ওই জায়গায় যাইতে চাও, একটু কষ্ট পড়াশোনা করতে হবে, ডেডিকেশন দিতে হবে। রনি অবশ্যই জানি কি অবশ্যই। বললো? আচ্ছা, আমরা একটু কমেন্টে জিনিয়া, জিনিয়া ভাইয়া হ্যাঁ সালাম। জিনিয়া, ওয়ালাইকুম আসসালাম। জিনিয়া তো সেই পুরান দিনের স্টুডেন্ট, 1-1.5 বছর আগে। এই তো বস চলে আসছে, এস এ মজুমদার। শেষ, আমি ভাই মার্কেট আউট, আমি লাইভ থেকে চলে যাই ভাই, তুমি লাইভ ওই যে এস এ মজুমদার সাইড বাইকে দিয়ে দাও। খেলা শেষ, আমার ফিল্ড আউট। না আসলাম ভাইয়া, গো আ গয়া। হ্যাঁ ভাইয়া আসবে অবশ্যই একদিন, বলছে আপনাকে সাথে করে নিয়ে আসবে, আমার সাথে প্রমিস করেছে। ঠিক আছে, তো সাইদ ভাই আমি আগে মোবারক। ধরছি, আমি টাইট করে ধরছি, বুঝছেন, আমি বলছি আসতেই হবে, আপনি সানি ভাই একসাথে আসতে হবে। কালকে আজকেও আসার কথা বলছিলাম, কিন্তু বলতেছি ভাই আমি গ্রামে আসি, বুঝছেন, এত ব্যস্ত মানুষ, খুব ওহো, বিজি মানুষ। ঠিক আছে, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, অনেকটা সময় দিতে হয়। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, জিনিয়ার একটা কমেন্টস নেই, কত 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 ইয়ার কত পরে কত দেখ। ইয়ার তো দেখলাম। হ্যাঁ যিনি আসলে তোমাদের তো মানে তোমরা আসছো, ভালো লাগতেছে, অনেক পুরান স্টুডেন্ট। এটা আসলে জিহাদ ভালো লাগা, তুমি ওটা ফিল করো যে পুরান স্টুডেন্টরা যখন স্মৃতিচারণ করে বা তাদের স্মৃতিচারণে যখন থাকে, যে আমাদের নামগুলা মনে হয় যেন এটাই প্রাপ্তি। তো যাই হোক, এখানে অনেকেই অনেক কমেন্টস করতেছে। আহ, আহ, দেখি, এখানে রেশমা আপনাকে থ্যাংক ইউ জানিয়েছে। কেন ভাইয়া থ্যাংক ইউ। ওয়েলকাম। কি রেশমা, তোমার কি খালি লো প্রেশার হয়? এখানে জুবাইর আহমেদ ফাহিম লিখেছে স্যার আছি। আচ্ছা থাক। থাকেন ফাইন, পড়াশোনায় থাকবেন। তো ভাইয়া, আমি যেটা কোশ্চেন, আমার কাছে একটা মেলে কোশ্চেন আসছে, সেটা হলো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছে অনেকেই এটা আগেও জিজ্ঞেস করেছে, এখন একটা স্টুডেন্ট আমাকে মেল করেছে, সে বলতেছে ভাইয়া আহ, এই ফার্স্ট ইয়ারে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কেন দেখা যায় অনলাইনে ওইভাবে ক্লাসটা আমি মানে পরিপূর্ণভাবে করতে পারি না। হ্যাঁ, তো পরিপূর্ণভাবে করার কারণে দেখা যায় আমার লেগ থেকে যায়, বা আমি বইগুলো ক্রয় করতে পারি নাই। তো এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করব সেকেন্ড পার্ট গুলো, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। আচ্ছা, ফার্স্ট ইয়ারে যারা, তারা আসলে বিপদে আছে, না পাচ্ছে কোনো বই, না পাচ্ছে টিচার, তারা আছে মহা সংকটে। ফার্স্ট ইয়ারে যারা এবার উঠে গেল, তো ফার্স্ট ইয়ারে যারা, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে গিয়ে, বই কিনতে পারতেছে না যেমন সত্য, অনলাইনে পিডিএফ এ বই পাওয়া যায়। হ্যাঁ, 2-1টা বই পাওয়া যায়, তুমি চাইলে পিডিএফ থেকে বইটা ডাউনলোড করে ফেলতে পারো। এটা সার্চ দিলে চলবে। অনেক রাইটারের বই, তুমি এমনিতেও বাজারে সব রাইটারের বই তুমি কিনতে পারবে না, বাবা মায়ের উপর খুব প্রেশার হয়ে যাবে। তুমি তো একটা পেপার কিনলা, আর একটা তুমি পিডিএফ এ দেখো। একেবারে কিছু না থাকার চেয়ে একটা পিডিএফ ডাউনলোড করে ফেলা বেটার। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন ইউটিউবে অনেক অনলাইন ক্লাস আছে। তুমি একেবারে, তুমি কোনো টিচার বা এখন বাসায় তো যাওয়া যাচ্ছে না, কারো বাসায় কেউ মানে যাওয়া যাবে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটাকে মেনে নিয়ে হাতে যে অপশনটা আছে সেটাই সর্বোচ্চ ইউজ করতে হবে। সর্বোচ্চ ইউজ করার উপায়টা হচ্ছে, অনলাইনে তোমরা পড়াশোনার একটু চেষ্টা করো, অনলাইনে ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে। হ্যাঁ, অনলাইনে যে সকল ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে আপাতত একটু চালাও কোনো মতে জোড়াতালি দিয়ে। যখন আবার সব প্রিপারেশন হবে, তখন কারোর কোনো স্যারের ব্যাচে গিয়ে প্রাইভেটে পড়ে কোনো না কোনো ভাবে, তখন তুমি একে নিজের ব্যাপারটা কিন্তু ফুল, যে সকল সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে ফেলবে। কিন্তু একেবারে বসে থেকো না, বসে থাকলে বিপদে পড়ে যাবে, সময় কিন্তু চলে যাবে। বসে থাকবা না, যদ্দূর পারো ম্যাথ পারলে ম্যাথ, বাংলা পারলে বাংলা পড়ো।
ইংলিশ তো পারো, ভোকাবুলারি ইনক্রিজ করো, ইংলিশ পুরো বইটা পড়তে হবে। অবশ্যই। রেশমা আবার একটু লিখেছে, ভাইয়া আম্মুর লো প্রেশার হয়েছিল কালকে, তাই আজ করলাম, দোয়া করেন ভাইয়া আম্মুর জন্য। আছে ওর আম্মুর আচ্ছা, লো তোমার প্রেশার। আম্মুর জন্য দোয়া করি। আর ক্লাসে বলে দিছি হাই প্রেশার হলে লো প্রেশার হলে কি করবা কি করবা না, এগুলো বলে দিচ্ছি সব। মানে সারা জীবন পড়াশোনা করে কাজের সময় খায় ফেললে লাভ নাই, কাজের সময় কাজে লাগাইতে হবে। যে হ্যাঁ, এটা করতে হবে ওইটা করতে হবে। হাজার বায়োলজি পড়ো, তুমি যদি ভাল্ব যদি না চিনো ভাল্ব কোন জায়গায় থাকে, গলার ভিতরে থাকে না হাঁটুর মধ্যে থাকে, তাহলে কিন্তু বিপদ, মানে তোমার শেষ, সব শেষ। হ্যাঁ, মিনি ডাক্তার হয়ে যেতে হবে, হালকা পাতলা ডাক্তার। আচ্ছা, সাহেব ভাই যখন আসছিল, তখন সাহেব ভাই যখন আমাদের কমেন্টস করছিল, তখন এখানে রনি একটা কমেন্টস করেছে, সাহেব ভাই জিন্দাবাদ। ঠিক আছে। হ্যাঁ, সাইদ ভাই জিন্দাবাদ, সাইদ ভাই জিন্দাবাদ। বস মানুষ। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আরেকটাও কমেন্টস আছে, সাহেব ভাইকে লাইভে দেখতে চাই। ঠিক আছে ভাই, কিন্তু আমাদের ফার্স্ট লাইভ সেশন যেটা ছিল এটাতে আসছে। ঠিক আছে, এই আর হ্যাঁ, কি। রনি রনি, সাইদ ভাই ও হ্যাঁ, অবশ্যই আসবে। সাইদ ভাইকে ছাড়া আসলে লাইভ না, আমি আমি সহ থাকতে চাই সাইদ ভাইয়ের সাথে লাইভে, আমি হ্যাঁ, এটা হ্যাঁ, থাকতে হ্যাঁ। চাই। আমি আগেও না বলেছি লাইভটা না, আসলে মজার হবে। হ্যাঁ, মজার হবে হুম, যদি সাহেবকে একসাথে আনা যায়। ঠিক আছে। না, আচ্ছা। এখন এই জন্য রনিকে বলি, তোমার সাইদ ভাইকে বলো, অনেককে তো সময় দেয়, আমাদেরকেও যেন একটু সময় দেয়। সাহেব ভাই তো ব্যস্ত মানুষ, সব সময় থাকে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। প্রচুর ব্যস্ত জিহাদ, প্রচুর ব্যস্ত। তুমি আমিও হ্যাঁ, ব্যস্ত হইতে পারলাম না। আসলে ভাই ঠিক আছে, আমরা তো হইতে পারলাম না, কি করবো আর কোন। ঠিক আছে। খুবই দুঃখ, আহ, সব মার্কেট আউট করে ফেলে। না না, সাগর, আমি তোমার রিকোয়েস্ট মানতে পারলাম না। আচ্ছা, যাই হোক। আহ, আরেকটা ভাই বেলে কোশ্চেন আসছে, আমরা শেষ করে দেবো, কেন নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নামাজ যাই পড়তে হবে রে। হুম, 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 হুম। শেষ করে দিব। তো সেটা হলো, মেলে একজন কোশ্চেন করেছে, ভাইয়া আসলে মেডিকেলের জন্য আমি এটা জানি, হয়তো অনেক টিচারের কাছে অনেক কথা শুনেছি, কিন্তু মূলত মেডিকেলের জন্য কোন বই বেশি ফোকাস করতে হবে আর কোনটা বেশি পড়লে ভালো হবে, আমাদের ইন্টারমিডিয়েটে কোন বইটা বেশি জোর দিলে ভালো হবে, যদি কিছু এই ব্যাপারটা বলতেন, আসলে কোন বইটা কতটুকু প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এটা যেবার আমরা মেডিক উদ্ভাস যখন হচ্ছে গিয়ে আমাদের উন্মেষ খোলে, তো আমরা যখন মেডিকেল জন্য নিজেরা যখন প্রিপারেশন নিচ্ছি, এই ব্যাপারটা এনশিওর করা হয়েছিল যে বাজারে যে সকল প্রচলিত বই আছে সেই সকল প্রচলিত বইগুলোই বেশি পড়বো, অর্থাৎ কনফিউজিং কোনো আইটেম, কনফিউজিং যেগুলো সেগুলো মেডিকেলের প্রশ্নে থাকে না। এখন আমাদের যে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে কনফিউজিং আইটেম নিয়ে খুব বেশি করে। তোমার ধরো রক্তের কোনো এক জায়গায় লোহিত রক্তকণিকার পরিমাণ লেখা আছে 50 লক্ষ, কোনো এক জায়গায় লেখা আছে 45 লক্ষ থেকে 45 লক্ষ, তো কত লক্ষ, 5 লক্ষ ডিফারেন্স, বাদ দাও, এটা আসবে না। এটা যে কনফিউজিং, এটা খুব বেশি আসে, এখন আর আসে না, আগে একটা সময় কনফিউজিং ম্যাটার গুলো আসে। তো বাজারে যে সকল প্রচলিত বই আছে, উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই, প্রাণী বিজ্ঞানের জন্য আজমল স্যারের বই, এনাফ। হ্যাঁ, দুইটা বই সাথে রাখো। আর হচ্ছে কি, এখন যে কোচিং সেন্টারের যে শিট গুলা, মাস্টার বুক সুপার বুক যেগুলো আছে, সেগুলাতে মোটামুটি সব রাইটারের বই একসাথে করে দেওয়া হয়। তো ওগুলা একটু কালেক্ট করার চেষ্টা করলে দেখবা যে তোমার যে কনফিউজিং ইনফরমেশন গুলো আছে, কোন বইয়ে কোনটা কেমন, ওগুলা ওখানে সুন্দরভাবে দেয়া আছে। তো এখন অত প্রেশার নেওয়া দরকার নাই, তুমি মেইন বই একটা একটা করে ফুল কমপ্লিট করার চেষ্টা করো। আর ওই কোচিং এর কোনো একটা বই বা লেকচার শিট যেখানে ভর্তি হবো মেডিকেলের জন্য, সেখানে তারা দিয়ে দিবে, অথবা প্রিভিয়াস ইয়ারের কোনো ভাইয়া থেকে কালেক্ট করে দেখবে যে কোথায় কি তোমার যেটা খুব কষ্ট করে করা লাগতো বা আমাদের যেটা করা লাগতো, চিপা চাপা জায়গায় বইয়ের চিপা চাপায় অলিতে গলিতে লিখতে হইতো, এটার এখন করা লাগে না, এখন পুরা হ্যান্ডমেড তৈরি করে দেয়, একদম রেডিমেড থাকে। তাই হোপ অ্যান্সার পেয়ে গেছো। জিয়াদ, ক্লোজ করো। আর 5 মিনিট থাকি, ঠিক আছে। একটু আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন আছে, ওটাতে যাবো একটু কষ্ট করে। রেশমা আক্তার রুমি লিখেছেন, সবাইকে একসাথে দেখতে চাই। আচ্ছা, ইনশাল্লাহ আমি ট্রাই করবো এটা সবার। আহ, রাজ্জাক ভাইয়া সাহেব ভাই অনেক ব্যস্ত থাকে, অনেক অনেক সময় দেয়। সাহেব ভাই রাজ্জাক ভাইয়া পারবে কিনা তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে একটু ব্যস্ততা কমায় আনার, বললো যে লকডাউন দিন ও ইসলামের পথে ফিরে আসতে দাওয়াত দিও। আচ্ছা, আচ্ছা। এখানে সাহেব ভাই একটা কোশ্চেন করেছে, সানি ভাই গো হেড, অলওয়েজ উইথ ইউ। অলওয়েজ উইথ ইউ। না না, অলওয়েজ উইথ মি না ভাই, আমি জানি অলওয়েজ উইথ কার সাথে। অবশ্যই, অবশ্যই ভাই, হ্যাঁ। এগুলো ফালতু কথাবার্তা, বুঝছো, এগুলো পলিটিক্যাল কথাবার্তা, খালি সবাইকে বুঝতে, হ্যাঁ আছি তোমাদের সাথে আছি, এই করেই বেড়ায়। আচ্ছা, সাহেব একটা ভাইকে ভাই। ভাবি সহ দেখতে চাই। হুম, হুম।
কেউ কমেন্টস করে না তো, কেউ কমেন্টস করে না। সাহেব ভাইকে ভাবি সহ আমরা দেখতে চাই পরে একটা লাইভে। ঠিক আছে, আপনাকেও ভাই না ভাবি সহ আসবেন অবশ্যই। ঠিক আছে, ভাবিকে নিয়ে আসবেন কে সাথে লাইভে। হ্যাঁ, কে এই যে আমাদের আমি? বস, বায়োলজি বস, বায়োলজি গুরু, বায়োলজি দাদা, ঠিক আছে, যা বলেন আল্লাহ, সব। আল্লাহ যেন তোমার এই আশাটা যেন আল্লাহ পূর্ণ করে। তোমার আশার জন্য হইলেও যেন আমার এই সক্ষমতা দেয়, আমি যেন কাউরে নিয়ে আসতে পারি। আল্লাহ আমি খুব চাই। অবশ্যই দোয়া করি একদিন ভাবিকে নিয়ে আসবেন। আড্ডা হবে, জবরদস্ত আড্ডা হবে। ঠিক আছে, রান্না ইনশাল্লাহ। সম্পর্কে স্টুডেন্টকে, ঠিক আছে, বিয়ের পর কিভাবে রান্না করতে হয় ভাবি থেকে শিখবো, শিখা, এটা পাবলিশ করলাম, ওরে ভাই, সমস্যা কি? যে আর্মি ট্রেনিং নিচ্ছি কয়েকদিন আচ্ছা, রান্না বান্না নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আন্টি তো একদিন গ্রামে গেল, বললেন আপনি ফোন হ দেওয়ার হ পরে। ওই টাইমে তো পুরো প্যারার ভিতরে পড়ে গেছিলেন মনে হয়। আচ্ছা, যাই হোক ভাই, এই লাস্ট একটা মেলের অনেকক্ষণ যাবত এই মেলটা আমার দুইটা তিনটা মেল করে ফেলছে, একই মেল করেছে। হ্যাঁ, আচ্ছা, এটা লাস্ট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই লাস্ট হবে, সমস্যা নেই। দুই একটা মেল কমেন্টস নিব, ঠিক আছে। আহ, কি একটু কষ্ট সুন্দর, এটা করে। লাস্ট, আমার দিয়ে একটা কমেন্ট দিব। কি বাট, ওরে হ্যাঁ, বাট কমেন্টস। পার। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আমি মেল নিতে বলছি একটাই লাস্ট, এই মেলটাই লাস্ট, কিন্তু আচ্ছা কমেন্টস নিব ঠিক আছে, ঠিক আছে। না না, আচ্ছা, বুঝছি বুঝছি ভাই, তোমরা ব্রিটিশ। হ্যাঁ, তো এখানে কমেন্টস মেলে করেছে। মেয়েটা বলতেছে, ভাইয়া আপনি যদি একটু মানে প্রপারলি বলে দিতেন কোন কোন বই পড়তে হবে। আসলে ও এটা বুঝাইতে চাইছে। হ্যাঁ, ও এটা বলতে চাচ্ছিল মানে কোন কোন বই, মানে কেমিস্ট্রিতে কতটুকু গুরুত্ব দিতে হবে, আহ ইসে ফিজিক্সে আচ্ছা কতটুকু জিতে, ওইটা ও এখানে হাইলাইট করেছে। এই জন্য আচ্ছা কোশ্চেনটা আচ্ছা আমি ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। না, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাদ দিলে ভালো, খারাপ হতো। বায়োলজি হচ্ছে গিয়ে উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, এটা থেকে আসবে 35 নাম্বার। আর হচ্ছে গিয়ে ইংলিশ আর সাধারণ জ্ঞানে হচ্ছে গিয়ে, সাধারণ জ্ঞানে 10, ইংলিশে 15। তাহলে কত হলো? 25। 25 আর 35 আসতে 60। আর বাকিগুলা হচ্ছে গিয়ে এরকম, আর থাকে 20-20 করে বা 10-15-15 করে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আর আসে না। ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে গিয়ে 20-20-20 করে এরকম করে আসে। ম্যাথ দুই একটা থাকতে থাকবে, এই জাতীয় ব্যাপার। তার মানে তোমাকে বেশ ভালো করে পড়তে হবে যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাও। ভালো করে পড়তে হবে বায়োলজি খুব বেশি ভালো করে, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে পড়া লাগবে। কেমিস্ট্রি প্রশ্ন অনেক কনফিউজিং হয় মেডিকেলের কেমিস্ট্রি প্রশ্ন। তারপরে আর এখানে আহ, অর্থাৎ ইয়া করবে, অনেক বেশি হেল্প করবে সাধারণ জ্ঞানটা। সাধারণ জ্ঞানের 10 নাম্বারটা অনেকের জন্য খুব বেশি প্লাস পয়েন্ট হয়ে যাবে, অনেকের জন্য খুব বেশি মাইনাস পয়েন্ট হয়ে যাবে। তুমি যদি ভালো না পারো, এটা নেগেটিভ মার্কিং খাবে খাবে। তুমি পারবা না, দাগাতে যাবা, মনে হবে যেন পারবো মনে হয় বলে দাগাতে যাবা। দাগানোর পর এগুলো হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ মার্কিং খেয়ে ফেলবে। নেগেটিভ মার্কিং তোমার তৈরি করবে, তোমার নাম্বার খেয়ে ফেলবে। আর ইংলিশে আশা করি যে ইংরেজি, ওগুলো তুমি পারবা। এই রাইট ফর্ম, ভার্বস, এগ্রিমেন্ট, সেন্টেন্স, বগিচুগি আসে, ওগুলো তুমি পারবা। তাহলে তোমার পড়তে হচ্ছে কি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। এগুলো তো জানতে চাইছে না রিয়াদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভাইয়া, ঠিক আছে, এটাই জানতে চাইছো। সেকেন্ড টাইম আবার কোশ্চেন করেছে। আচ্ছা, এখানে বলছি, এখনো বাড়ি যেতে পারি নাই, জিহাদ প্রাইভেট জব তুমি বলছো কম হন, তাই আর ছুটি নাই। ওরে দাদা, যেতে পারে ভাই না আপনি এখনো। যে প্রাইভেট জব করেন, শোনেন ভাই, সাইদ ভাই, আমরা এগুলো জানি, বুঝছেন? আপনি যে প্রাইভেট জব যেখানে আসলে আপনি যে চাকরি করেন, এটা তো রিল্যাক্স, আপনি যান, যায় ঘুমান, আর হচ্ছে গিয়ে ওইখানে যা এক কাপ কিনা পানি তৈরি করতে থাকে। এগুলা ভাই, এগুলা এগুলা ভুগিছি বইলা, মানে শুধু শুধু আমরা আপনার কাছে ট্রিট চাইতেছি না যে চাকরি পেয়েছেন ট্রিট দেন। শুধু শুধু এগুলা বইলেন না। যাই আপনি প্রাইভেট জব বাড়ি বানাইছেন। আচ্ছা সাগর হোসেন, শুনলাম লকডাউনে সানি ভাই নাকি বিয়ে করছে। ভাই আমিও শুনতে চাই এই কথাটা। আরে তুমি কেন শুনছো? আমি তোমার এই শোনা কথাটা অনেক সত্য করতে চাই। লকডাউন খুললে আরেকটা বিয়ে করেন ভাই। ভাই, আপনারা ভাই, নিয়ে ভাগাচ্ছে। ভাই না না, এগুলো যে সব, এগুলো ভন্ডর দল। আমি বলছিলাম না অনলাইন ক্লাসে ঝামেলা করবে, নিয়ে থেকে ঝামেলা পার্টি, বুঝছো? এটা হচ্ছে অনলাইন ক্লাসে খারাপ দিক, যে ফালতু বিষয় নিয়ে বিয়ে শাদী নিয়ে কথা বলে। না না, বিয়ে শাদী করি নাই, কে বিয়ে দিবে বেকারের কাছে? রিক্সা চালালে তো বিয়ে দিত। তোমরা তো বান্ধবীরা, ফ্রেন্ডরা যেগুলো ফেল টিল করছে, এগুলো বাপেরা বলে যে রিক্সাওয়ালার কাছে বিয়ে দিব। রিক্সা তো চালাই না। আচ্ছা, জিনিয়ার একটা কমেন্টস নেই, সাইদ ভাই সানি ভাই বিয়ে করলে বাংলাদেশে অনেক মেয়েরা হার্ট ব্রেক। ওরে ভাই রে ভাই, ঠিক আছে ভাই। না না না, জিহাদ তুমি কাটো ভাই, তুমি কাটো, এগুলো অফ করো। আমার ভাই মানে মানিজ্যতা শেষ করো না। বাংলাদেশে অনেক মেয়ে আহ, হার্ট ব্রেক হওয়ার মতো আমরা কিছু তো হই নাই রে। আসছে। আচ্ছা, যাই হোক, আজকে সানি ভাইয়ের লাইভে অনেক হেল্পফুল পেলাম, থ্যাংক ইউ জিয়াদ ভাই। আচ্ছা, যাই হোক, আমরা চাচ্ছি আমি কি তোমার কোনোদিন তোমার হেল্পফুল ছিলাম না? মেহরুন্নেসা মিতু মিতু। মানে আপনি আপনার মানে এখানে আমাকে হেল্প জানাইছি কেন, মানে
আমাকে আচ্ছা থ্যাঙ্কস আচ্ছা, জানাইছে ও আচ্ছা, হলো। হেল্পফুল হইলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছি হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আমাকে ওরা ওরা আমি যেহেতু আমি এটা চিন্তা করেছি বাসায় থাকি সবাই আসুক একটু আড্ডা হোক, সবাই আসতেছে, ওরা না না, ওদের ভালো কারণে লাগছে আমারও। লাইভটা করা। ঠিক আছে, ওদের কারণে লাইভটা করা। আপনি হয়তো 1 ঘন্টা কিভাবে যে 1 ঘন্টা পার হয়ে গেল আপনি কিন্তু ভাই এটা বলতেও পারবেন না। অলরেডি না, 1 ঘন্টা ঠিক আছে, হুম, 10 মিনিট হয়ে গেছে আমরা আছি। অনেক হ্যাঁ, আহ, মিতুকেও থ্যাংক ইউ সাথে থাকার জন্য। তো যেহেতু আমরা লাস্ট দিকে চলে আসছি, সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে একজন কমেন্টস করতেছে, আহ, ওই সাইমন, ইস্তি নয়া বাজারের, বুঝছো, আইডিয়াল কলেজের ছেলেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইস্তি ভালো আছি, কেমন আছো? ঠিক আছে। এখানে কি লিখছে, ইজ্জত দিয়ে দিল স্যার, কেন লিখছে বুঝলাম না কমেন্টসটা এখানে। আচ্ছা যাই, ও মানে দুষ্টামি করতেছিলাম তো এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই আমরা শেষ পর্যায়ে লাইভে চলে আসছি। হয়তো হ্যাঁ, অনেকক্ষণ থাকলাম এখানে, সবাই একসাথে ছিলাম। হ্যাঁ, তো সানি ভাইও আমাকে সময় দিল, অনেক ধন্যবাদ সানি ভাইকে, সানি ভাই তার মূল্যবান সময় তার জন্য। তো এখানে কোনো মূল্য জাকির নাই। ছিল আমাদের থ্যাংক সাথে ইউ ভাই, ফার্স্ট। অনেক ভালো ছিল একটা। ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আরেকবার সানি সানি ভাইয়া সাইব ভাই সবার রিকোয়েস্টে, যেহেতু অডিয়েন্স আমাদেরকে রিকোয়েস্ট করছে সানি ভাই সাইব ভাই একসাথে আসতে হবে। ঠিক আছে, তো আমি সেই রিকোয়েস্ট, আমি সাইব ভাইয়া যেহেতু লাইভ দেখতেছে, লাইভে আছে কি লাইভে আছে, তো সাইব ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সানি ভাইয়ের কাছেও যেহেতু সাথে জয়েন আছে, সাইব ভাইয়া সানি ভাই দুজন একসাথে আসবে। তো এতটুকু রিকোয়েস্ট থাকলো। আহ না না না, শোনো ইনশাল্লাহ। জিহাদ, আমার রিকোয়েস্ট একটু অন্যরকম। আমার রিকোয়েস্ট হচ্ছে গিয়ে, সাইফ ভাই আমি থাকবো, ইটস ওকে। সাইফ ভাই আমাদের ভাবি শো আসলে খেলে আমি থাকবো, না হলে আমি এখানে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই রাখলাম আগে থেকে। আমার এক দফা, আমি এক দফা আজকে ঘোষণা করে দিই, সাইফ আমারও ভাই আমার আসলে ভাবি শো আসবে। আমারও এক দফা তুমি, থাকলো, আমি না না, কোনো এক দফা মানা হবে না, এক দফা একটাই। এক আমার দফা একটা এক। ভাবিকে নিয়ে আসতে হবে, সানি ভাইয়েরও তো ভাবিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কিন্তু সাহেব ভাই নিয়ে আসবে, আপনি নিয়ে আসবেন অবশ্যই, তাহলে কিন্তু না, আগে সেরকম আগে সাইফ সাইফ ভাই তো আগে ওটা স্বীকার করতে হবে, তাহলে না পথ খোলা হবে। বড় মানুষ পথ আটকায় রাখছে, চাকরি আচ্ছা বাকরি করে বিয়ে করে না। আচ্ছা, যাই হোক সর্বশেষ আজকের জন্য শেষ কমেন্টস, আর কোনো কমেন্টস নিব না ভাই। ঠিক আছে, যারা কমেন্টস করেছে সবাইকে ধন্যবাদ। রুমি, থ্যাংক ইউ, পাশে ছিলা, ভালো লাগছে হ্যাঁ, তোমাদেরকে অনেকদিন পরে তোমাদের কাছ থেকে শুনতে পেরে, অনেক ভালো লাগছে। আই মিস মাই দোজ ডেইজ। তো আজকে যেই যতক্ষণ ছিলাম, তো অনেকক্ষণ ভালো লাগলো, অনেক ভালো লাগলো আমার কাছেও, ভাইয়াও ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর টাটা টাটা সব টাটা 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 সবাইকে কিছু বলবেন লাস্ট? টাটা টাটা, আল্লাহ হাফেজ। না, যে তবে দোয়া করি, আমার মামাটা অসুস্থ, আমার আচ্ছা হসপিটালে ভর্তি আছে, কালকে সকালে অপারেশন হবে, মেবি ভালভের অপারেশন। তো দোয়া করো সবার জন্য, এটা নিয়ে একটু পেরেশানির মধ্যে আছে, আজকে ব্লাড নিয়ে ম্যানেজ নিয়ে অনেক পেরেশানির মধ্যে ছিলাম, এর মধ্যে জিহাদের লাইভে আসতে পারলাম, অনেক দিন ধরে সময় দিতেছিলাম না জিহাদকে। সবাই একটু দোয়া করো ওই সময়টার জন্য, সবাই সবার জন্য দোয়া করো। আর সবার জন্য বলি বিশেষ যে সবার ধর্ম ঠিকভাবে পালন করো, নামাজ কালাম করো এই সময়টাতে, যেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। সবাই একসাথে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ নিশ্চয়ই আমাদের মোনাজাত কবুল করবেন। সবাই সবার জন্য দোয়া করো, এই বিপদ যেন শেষ হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। তো হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি একটা লাস্ট একটু বলে দিচ্ছি ভাইয়া, হয়তো জানেন আম্মু পার্সোনালি একটু অসুস্থ, আম্মুর জন্য দোয়া করবেন। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, আমিও দোয়া অসুস্থ, আমি রাখবেন সকাল আমার আমার মার জন্য। সকাল থেকে গতকালকে রাতেও জ্বর ছিল। ওই জ্বর নিয়ে আজকে লাইভে আসা বা ওইভাবে থাকা, অনেক সময় দিলাম, আমাদের অনেক মায়েরা ভালো। সুস্থ থাকুক। হুম হুম, হ্যাঁ আম্মু অনেক অসুস্থ, এটা তো আপনি জানেন, হয়তো আপনার সাথে লাস্ট হ্যাঁ, জানি 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 হয়েছে। ঠিক জানি। আছে, তো সে ব্যাপারটা একটু দোয়া করেন আম্মুর জন্য। ঠিক আছে, সবার জন্য দোয়া করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আজকে আসছে অডিয়েন্স, সামনে চাইবো সব লাইভ গুলোতে আমাদের এপিসোড, যে এই ক্যারিয়ার এগিয়ে তুমি একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি, পরবর্তী পরবর্তী যে সকল এপিসোড গুলো অ্যারেঞ্জমেন্ট করি, ওগুলাতে সবাই আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আল্লাহ ওয়া হাফেজ। রাহমাতুল্লাহ।